তবুও ওভাবে বলতে নেই, আর কখনো বলবে না, ঠিক আছে? অনেকক্ষণ বাদে হালকা মাথা দুলিয়ে সম্মতি জানানো নাফিম ফের বলল। বড় মা তোমার খেতে যাচ্ছে, চলো। খেতে যেতে কৌরির একটু ইচ্ছে করছে না, তবুও ডাকতে পাঠানো মানুষটাকে সে অসম্মান করতে চায় না। মানুষটা তাকে এই 1 মাসে এত আপন করে নিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। মায়ের মতো করে কাউকে পাওয়া এবং তার মমতা, ভালোবাসার, আদর শাসনের ছায়া তলে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। সারাদিনে মানুষটা প্রচুর ব্যস্ত থাকে, তার মধ্যেও নিয়ম করে কৌরির ভালো মন্দের খোঁজখবর নিয়ে চলেছে প্রতিনিয়ত। তাই ওনার ডাকতে পাঠানোটা উপেক্ষা করা সমুচিত মনে করল না। না যাওয়াটা অভদ্রতা বলে মনে হলো। হাত টান পড়তে দেখলো নাফিম হাতের আঙ্গুল আঁকড়ে ধরে টানছে। চলো। ইচ্ছের বিরুদ্ধে উঠে দাঁড়ালো কৌরি। নাফিমের ডাককে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে সামনে এগোলো। রোজ এই সময়টায় বাড়িটা থাকে নিস্তব্ধ, কেউ বাড়িতে থাকে না। খেয়ে দিয়ে যে যার কর্মস্থল বা স্কুল কলেজে চলে যায়। আর আজ বাড়িতে থাকা সত্ত্বেও সবাই এখনো ঘুমে। 10টার বেশি বাজতে চলল, অথচ কারো খাওয়া দাওয়ার কোনো হদিশ নেই। বাপ ছেলেদের সাথে পাল্লা করে মেয়ে দুটো আজ ঘুমিয়ে। কতবার ডাকতে পাঠালেন, নিজেও ডেকে এলেন, অথচ এখনো তাদের কোনো খোঁজ নেই। এসব নিয়ে ছোট জায়ের সাথে টুকিটাকি বকে চলেছেন নিহারিকা বেগম। বড় জায়ের মৃদু স্বরের বকা শুনে শান্তনুর রহমান দীর্ঘশ্বাস ফেললেন। তিনিও এক দফা বকে ধমকে ছেলেটাকে তুলতে পারল। ছেলের বাবা আর মেয়েটাকে এখনো তুলতে পারলেন না। প্রতি শুক্রবারের দিনটা এলে এরকম এলোমেলো সকালটা পার হয়ে যায়। কৌরিকে আসতে দেখে নিহারিকা বেগম বকা থামিয়ে বললেন, এসেছিস? তবে বস, তুই আর নাফিম আপাতত খেয়ে নে। ওরা যে যখন উঠবে, পারলে যে যার মতো সে তখন খেয়ে নিবে। ওদের আশায় বসে থাকলে সকালে আর কারো খাওয়া হবে না, না খেয়ে বসে থাকতে হবে। অন্যদিন হাজার বাহানা করলো, আজ নাফিম চুপচাপ খেতে বসলো। বিষয়টা শান্তনা রহমানের হজম না হলেও কিছু বললেন না। কৌরি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নাফিমের পাশের চেয়ারটায় খেতে বসলো। নিহারিকা বেগম খাবার বেড়ে দিলেন দুজনকে। ফের কিছু লাগলে নিজেদের নিয়ে নিতে বলে রান্নাঘরে ঢুকলেন। কিছু সময় বাদে সেখানে হাজির হলেন ডালিয়া বেগম। কৌরিকে দেখে নাক মুখ কুচকে গেল। ওনার বাড়িটা কি আশ্রম বানিয়ে রেখেছে? যার যখন বাপ মা মরে যাবে এ বাড়িতে তাকে এনে সমাদর করতে হবে। আর এ বাড়ির মানুষগুলো হয়েছে সেই রকম, বিশেষ করে ওনার ভাই আর ভাবি একেবারে দয়ার সাগর, যা ওনার একটুও পছন্দ নয়। ডাইনিং এ এসে বসতে বসতে গলা চড়াও করে নিহারিকা বেগমকে উদ্দেশ্য করে বললেন, বুঝলে ভাবি, বড় ভাইয়ের না বাড়িটার নাম বেলা শেষে রাখা উচিত হয়নি। বাড়িটার নাম রাখা উচিত ছিল আশ্রিতাদের আশ্রম। এটাই এবারের যোগ্য নাম বলো মনে হয় আমার। রান্না করে বেসিনে থালা বাসনে টুংটাক শব্দ তুলে কাজ করছিল রানী। হাত থেমে এলো তার। এরকম কোটা এ বাড়িতে কত শুনেছে সে। তবে নিজের আশ্রয়ে না থাকায় আর কতগুলো ভালো মানুষের জন্য এখনো টিকে আছে এখানে। বিয়ের পর একটা সময় মনে হয়েছিল এবার বুঝি নিজের বলে একটা জগৎ হলো, সেটাও একটা সন্তানের অভাবে কপালে সইল না। দীর্ঘশ্বাস ফেলে টুংটাং শব্দ তুলে আবারও কাজে মনোযোগ দিল সে। খাওয়া থেমে গেল কৌরিরও। নিঃশ্বাস ভারী হয়ে এলো। কটাক্ষ করে বলা কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতে বাকি রইল না তার। গালের মধ্যে থাকা খাবার গলায় কাটার মতোই বিঁধে রইল। অজান্তে দু চোখের কোল ভরে এলো। নিহারিকা বেগম হতবাক হয়ে চেয়ে রইলেন। শেষ পর্যন্ত এই মেয়েটাকেও কটাক্ষ করতে ছাড়লো না। নিজের মেয়ের জায়গায় বসে এই মেয়েটাকে একবার ভাবতে পারলো না। প্রচন্ড মেজাজ খারাপ হলো ওনার। শান্তনা রহমান নাক মুখ কুচকে ফেলেন। কিছু বলতে চাইবেন, তার আগে পুরুষের গলার আওয়াজে তিনি চুপ হয়ে গেলেন। ঠিকই বলেছেন শুভমণি, না হলে আপনি বা থাকতেন কোথায়? আপনি তো এ বাড়ির আশ্রিতা। শুনেছি মেয়েরা বিয়ের পর নাকি বাপের বাড়ি আশ্রিতা হয়ে যায়। আগুনের এক টুকরো ফুলকে যেন ইচ্ছাকৃতভাবে কেউ ছুঁড়ে দিল মুখের উপরে। ঠিক এমনটা অনুভব করলেন ডালিয়া বেগম। আরো ব্যথিত হলেন নিজের প্রিয় ভাইপো ইভানকে কথাটা বলতে দেখে। নিভান হলে না হয় মানতে পারতেন, কিন্তু ইভান, যদিও ইভান গাল কাটা স্বভাবের, তাই বলে ওনাকে এমন ধরনের কথা বলতে পারলো? একটু মুখে বাঁধলো না। আর কার সাথেই বা কার তুলনা করলো? নিজের আপন ফুফুর সাথে বাহিরের মানুষের তুলনা? অজ্ঞানের ন্যায় শরীর জ্বলে উঠল ওনার।
আলস্য ভঙ্গিতে এগিয়ে আসা ইভানের দিকে মুহূর্তে কর্কশ কণ্ঠে শব্দ ছুড়লেন। তুই কার সাথে কার তুলনা করছিস ইভান? সহসা উত্তর দিল ইভান। কেন মানুষের সাথে মানুষের তুলনা করছি? আপনি মনে হয় আপনার লেভেলের মানুষকে ছাড়া আর কাউকে ভাবতে পারেন, নাকি ইদানিং আপনার লেভেলের নিচের মানুষগুলোকে মানুষ ভাবা বন্ধই করে দিয়েছে? যেখানে একই সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টি আপনি, আমি, তারা সবাই। মুখাবয়ব কঠিন করে ফেললেন ডালিয়া বেগম। ইভান এভাবে তার সাথে কথা বলতে পারে না। মুহূর্তে অগ্নিশর্মা দ্রুত নজর ঘুরিয়ে আনলেন নিজের চারপাশটা জুড়ে। রান্নাঘরে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়েছে ওনার দুই ভাবি। বুঝলেন উপস্থিত ব্যক্তিগুলো কেউ ওনার পক্ষ নিয়ে কথা বলবেন না, তাই নিজের হয়ে নিজেই কঠিন গলার প্রতিবাদ জানালেন। আমি কিন্তু এবারের হকদার, একমাত্র মেয়ে। বাহিরের মানুষের সাথে কিন্তু এইভাবে আমার তুলনা চলে না, আর তুলনা দিতে পারিস নাও তুই। ফুপুমনের সামনে শটান হয়ে দাঁড়ালো ইভান। নিষ্প্রভ চোখে ওনার দিকে চেয়ে রইল। বলছেন, কিন্তু কেন? আপনি যদি এবারে হকদার হয়ে থাকেন, তবে যাদের উদ্দেশ্যে করে বিষাক্ত বাণী গুলো বললে, তারাও তো কোনো না কোনো ভাবে এবারের হকদার। রক্ত সম্পর্কিত না হলেও এবারের আপনজন। তা না হলে আপনার শ্রদ্ধেয় মৃত বাবা, ভাইজান এ বাড়ি থেকে তাদেরকে থাকতে দিতেন না, রাখতেন না অযথা। তুই এভাবে আমার সাথে কথা বলতে পারিস না ইভান। ফুপুমনির সামনে থেকে সরে দাঁড়ালো ইভান। ধপ করে গিয়ে বসলো নাফিমের পাশের চেয়ারটায়। নাফিম খাওয়া বাদ দিয়ে মুখ বার করে বসে আছে। নজর পড়ল সামনে বসা কৌরির পানে। মেয়েটা খাচ্ছে না, শুধু হাত দিয়ে ভাত নেড়ে যাচ্ছে নীরবে। টুপ করে কয়েক ফোঁটা চোখের পানে প্লেটে পড়তে চোয়াল শক্ত হয়ে এলো। চেয়ার সমেত ফুপুমনির দিকে ঘুরে বসলো। সে শক্ত গলায় বলল, আমি যেমন পারি না আপনার সাথে এভাবে কথা বলতে, তেমন আপনিও পারেন না এভাবে কাউকে ছোট করে কথা বলতে। সম্মান দিতে শিখুন, তবে সম্মান না এমনিতেই পেয়ে যাবেন। এভাবে রাগ দেখিয়ে হুঙ্কার ছেড়ে চেয়ে পেয়ে হবে না সম্মান। কথাগুলো বলে ফুপুমনিকে সম্পূর্ণ উপেক্ষা করে মাকে উদ্দেশ্য করে বলল, মা, খেতে দাও আমাকে। সূক্ষ্ম অপমানে শুভ্র মুখখানা রক্তিম আবায় ছেয়ে গেল ডালিয়া বেগমের। আগুন ঝরা নজর দিয়ে আশপাশটা একবার দেখে নিয়ে রাগে গজগজ করতে করতে ঘটঘট করে চলে গেলেন তিনি। দোতলার খোলা বারান্দায় দাঁড়িয়েছে নিবান। সুগভীর স্থির নজরটা তার ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং স্পেসটার। ফুপুমনির বলা তির্যক বাক্য সে না শুনলেও মেয়েটার হয়ে ইবনের বলা প্রতিটি বাক্য সে শুনেছে। অচেনা মেয়েটাকে যে ফুপুমনি তার চরিত্র বোঝাতে নিজের জবানের কটু বাক্যগুলো শোনাতে দ্বিধাবোধ করেননি, এটাও বেশ বুঝলো। তবে ফুপুমনিকে তার লোক ধরবে, তাই সে সব বাদ দিয়ে আবারও ইভানকে বোঝানোর চেষ্টা করলো। সে মেয়েটার হয়ে ফুপুমনির বিরুদ্ধে গিয়ে ওনাকে কথা শোনানো। ইভান কি মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছে? তবে কি মেয়েটাকে তার সত্যিই পছন্দ না হলে ফুপুমনিকে এত কথা শোনালো কেন? একটা সময় এই ফুপুমনির কূটনৈতিক বাক্যগুলো ঘিরে তাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের ফাটল তৈরি হয়। দু ভাইয়ের মধ্যে সম্পর্কের এই জড়তা, এই দূরত্ব সবকিছু ঘিরে ওই ফুপুমনি। যদিও ইভানের তখন অপরিপক্ক বয়স ছিল, আর সেই বয়সে ফুপুমনির ব্রেন ওয়াশ করার জন্য যে ছলাবলা কথাগুলো বলতো, ছেলেটার ব্রেন তা ভয়ঙ্করভাবে জড়িয়ে নিত। তারপর শুরু হতে থাকলো সম্পর্কের টানাপোড়েনে। দুই ভাইয়ের মধ্যে কত মধুর একটা সম্পর্ক, একটা নৈকট্য বন্ধন ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যখন নিজ থেকে ইভান বুঝতে শুরু করলো, তখন সম্পর্কে এত অবনতি, এত দূরত্ব চলে গেছে, চেয়েও আর ইগোর খাতিরে কেউ আগের দূর বন্ধনটাতে এগোতে পারেনি। সে ইভান এখন নিজের সাথে সাথে নিজের আপনজনের ভালো মন্দটাও বুঝতে শিখেছে। তাদের হয়ে ভালো মন্দ স্টেপ নেয় এবং নিচ্ছে। হঠাৎ ইভানের মস্তিষ্ক খেয়ালি হলো। তখন যে ইভান বলল মেয়েটা তার আপনজনদের মধ্যেও একজন, তবে কি তার মন ইভান আর ওই মেয়েটাকে ঘিরে যেটা ভাবছে সেটারই ইঙ্গিত দিল ইভান তার কথা কাজে। হঠাৎ আবার মনে হলো এসব কি ভাবতেছে। যদি তাই হয়ে থাকে তবে তারও বা সমস্যা কোথায়? যদি সমস্যায় বা না থেকে থাকে, তবে এমন আবল তাবল ভাবনা বারবার মন মস্তিষ্কে ঘুরছে, ভাবছে বা কেন? আর সে ভাবনাতে ডুবে আছে বা কেন? সে কি হলো তার মনের? এমন অদ্ভুত অহেতুক ভাবনা তো কখনো ভাবনাতে আসেনি তার। এমন ভাবনা কখনো ভাবেওনি তার মন মস্তিষ্ক। তবে আজ কেন?
শুধু আজ তো নয়, ইদানিং মস্তিষ্কে ভাবনাগুলো কিলবিল করছে। সে তো প্রশ্রয় দিতে চাইছে না, তবুও জবরদস্তি করে ভাবনাগুলো যেন সেখানে নিজের জায়গা মুক্ত করে নিয়েছে। কি এক জ্বালা, কি এক যন্ত্রণা নিভিতে ভুগছে সে। কি নাম এই জ্বালা, এই নিভিতে পাওয়া যন্ত্রণার? নজর আরো ধীর হলো নিভানের। সে ধীর নজর পড়লো করির মাথা নিচু করে খাওয়ার পানে। মেয়েটার মাথায় ওড়না টানা বিদায় মুখ দেখা যাচ্ছে না। আর ওখানে যে তাকে ঘিরে অতশত কথা হলো, তবুও মেয়েটা মাথা উঁচু করে তাকায়নি। মেয়েটার কি মন খারাপ? হঠাৎ মস্তিষ্ক সজাগ হলো, বলল, তুই আবারও মেয়েটার কথা ভাবছিস? উফ। মস্তিষ্কের উপহাসের বাণীতে ভাবনা সেখানে ক্ষান্ত রাখলো নির্বাণ। মৃদুস্বরে মুখে আওড়ালো, কেন এলো এই জাদুময়ী আমার জীবনে? খাবার টেবিলে বসা মানুষগুলো চুপচাপ। মায়ের কাছে খাবার চাইলেও তিনি এখনো এখানে আসেননি। ঘুমোট পরিবেশ চনমনে করতে ইভান নাফিমকে উদ্দেশ্য করে বলল, এ পিচ্ছু, তুই এরকম না খেয়ে কুটুম পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন? নাকি ছোট মাছ খাইয়ে দিচ্ছে না বলে এরকম মুখ বানিয়ে বসে আছিস? কোনো অভিব্যক্তি দিল না নাফিম। সে যতই দুষ্টু থাকুক, কারো মন খারাপ দেখতে পারে না। এমনই সময় মা বোনকে মহা বিরক্ত করলে বা জ্বালালেও মা যখন মন খারাপ করে কোনো কিছু বলে, তখন সে কত ভালো বাচ্চা হয়ে যায়। তখন বিনা বাক্যবে মায়ের সমস্ত কথা মানে। সেখানে ফুপুমনির কথায় তার সামনে বসা মেয়েটাকে মন খারাপ করতে দেখে তার মোটেও ভালো লাগেনি। এমনকি ফুলকৌড়িকে নীরবে কাঁদতে দেখে তার আরও বেশি খারাপ লাগছে। তাই খাবার না খেয়ে চুপ হয়ে বসে আছে। এখন কারো কথা তার ভালো লাগছে না। বাচ্চা ছেলেটার মনে বেশ ইফেক্ট করেছে করির কান্না দেখে, এটা বুঝতে পারলো ইভান। তার নিজেরই খারাপ লেগেছে খাবারের প্লেটে মেয়েটার চোখের পানি পড়তে দেখে। সেখানে নাফিম তো বাচ্চা ছেলে, মন তো খারাপ হওয়ারই কথা। নাফিম আর কৌরির মন থেকে ফুপুমনির কদর্য ব্যবহারটা দূরীভূত করতে সে বলল, আমার কি মনে হয় জানিস, ভাবছি আজ ছোট মাকে বলবো আমার ভাবনার কথা, যে আমাদের তিন ভাইয়ের মধ্যে ফিরে এলে আগে দাদা ভাইকে বিয়ে না দিয়ে তোকে আগে বিয়ে দেওয়া হোক। আমার মনে হয় তোর আগে বিয়ে প্রয়োজন। ভেবে দেখ, দাদা ভাই আর আমাকে তো কাউকে খাইয়ে দেওয়া লাগে না, গোসল করিয়ে দেওয়া লাগে না, ড্রেস পরিয়ে দেওয়া লাগে না, ঘুম পাড়িয়ে দেওয়া লাগে না, অথচ এত বড় দেরি ছেলে হয়ে তোকে সব করিয়ে দেওয়া লাগে। এখন বল কার বউয়ের প্রয়োজন? বিয়ে করার পর তো সেই ছোট মাকে ভুলে বউয়ের উপলব্ধি করবি। সেই বউ এসে পড়লে কষ্ট সাধ্য করে এখন থেকে তোকে মানুষ বানিয়ে তোর পিছনে ছোট মার এই অক্লান্ত পরিশ্রমের সুরাহাটা আমি কত ভেবে চিন্তে তারপর বিয়ে করেছি। দারুণ আইডিয়া না ছোট মা? গলা চড়াও করে শেষের কথাটা সান্ত্বনা বেগমকে উদ্দেশ্য করে বলল ইভান। এত সময় চুপচাপ দাঁড়িয়ে থাকলো ইভানের গলা পেতে নড়ে চড়ে দাঁড়ালেন তিনি। নিহারিকা বেগমকে ধমকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনিও চাইলেন ইভানের মতো পরিবেশ চনমনে হোক, যদিও জানেন এই ঘটনা নিয়ে আরও ঘটনা ঘটবে, তারপর ঝামেলা মিটবে। আদৌ মিটবে কিনা ওনার জানা নেই। যা একখান ননদোনার তপ্ত শ্বাস ফেলে তিনিও গলা চড়াও করে বললেন, তা যা বলেছিস। এবার মুখ খুলল নাফিম। চেঁচিয়ে ডেকে উঠল নিহারিকা বেগমকে উদ্দেশ্য করে, বলো মা, ছোট দাদা ভাই কিন্তু জ্বালাচ্ছে আমাকে। ইভান, চুপচাপ খেতে বস। আমার মেজাজ কিন্তু বহুত খারাপ আছে, আর একটুও খারাপ করিস না। ভদ্র ছেলে হয়ে গেল ইভান। তবে সামনে বসা কৌরিকে চুপচাপ দেখতেই মুখটা আর স্থির রাখতে পারল না। মায়ের তীক্ষ্ণ মেজাজের বাণী ভুলে গিয়ে ফিসফিসানি গলায় বলল, এই ফুলকৌড়ি, তুমি আবার খাবার না খেয়ে তুলে শুধু ঘেটে যাচ্ছ কেন? তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার জন্য দাদা ভাইও আসছে না। যদি সে আসাতে তুমি আবার ভীষণ খেয়ে বসো। তড়িৎ বিস্ময় নিয়ে মুখ তুলে চাইল কৌরি। নিজেকে অনেক আগেই স্বাভাবিক করে নিয়েছে সে। তার জন্য সে মানুষটা খেতে আসতে পারছে না, মানেটা কি? আশেপাশে নজর দিল কৌরি, কই কোথাও তো কেউ নেই। তবে কি তার সাথে ও ফাজলামো করছে ছেলেটা? নাফিমকে খেপিয়ে এবার তার পেছনে লেগেছে মানুষটা। কৌরির আশেপাশে চাওয়াচাওয়ি করতে দেখে বিষয়টা বুঝে ইভান ফিসফিসিয়ে বলল, দোতলার দিকে তাকাও, তোমার চাওয়া চাবির উত্তর সেখানে মিলে যাবে। সেকেন্ড দেরি করলো না করি। মুহূর্তে ঘাড় উঁচিয়ে দোতলার দিকে তাকালো।
সুগভীর তীক্ষ্ণ নজর জোড়ায় আটকে গেল নজর। লম্বা চড়া মানুষটাকে শটানো এই স্থির নজরে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বুকের মধ্যে থাকা যন্ত্রণাটা মুহূর্তে চলকে উঠল। শিরশিরানি দিয়ে গায়ের সমস্ত লোমকূপ কাটা দিয়ে সজাগ হলো। এদিকে তাকিয়েছিল মানুষটা। গৌরীকে তাকাতে দেখেও নজর কিঞ্চিত সরল না নিবান। সেভাবে ত্রিশূল নজরে তার দিকে তাকিয়ে রইল। নজর নামিয়ে নিল গৌরী। খেতে মোটেই ইচ্ছে করছে না তার, তবে একটু আগে ঘটে যাওয়া ঘটনার পর খাবার ফেলে চলে যাওয়া শোভনীয় দেখাবে না, তাই না চাইতেও প্লেটে থাকা অল্প খাবারগুলো টপাটপ গালে তুলল। সেটা দেখে মৃদু হাসলো ইভান। এই মেয়েকে যে সে দাদাভাইয়ের বউ করবে বলে ভাবছে। এত ভয় পেলে এই মেয়ে দাদা ভাইয়ের সাথে সংসার করবে কি করে? তবে আর যাই হোক, বউকে ভালোবাসবে দাদা ভাই ভীষণ, আর এই ভীষণ ভালোবাসায় এই ভয়, এই দ্বিধা বোধহয় কোথায় পালিয়ে যাবে। গৌরীকে নিয়ে দাদাভাইকে সে ভাবতো না, তবে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক মধুর না হলেও দাদাভাইয়ের নজর পড়তে যে তার ভুল হয়নি। আর এখন পিছনে না তাকিয়েও বুঝতে পারছে ওই দোতলার বারান্দায় দাঁড়ানো মানুষটার ভিতরে চলছেটা কি। চলুক একটু। সারা জীবন নিজেকে আর নিজের অনুভূতিগুলোকে আপনজনদের থেকে আড়াল করে এসেছে। এবার দেখা যাক কত সময় আড়ালে রাখতে পারে নিজের অনুভূতি। সব সম্পর্কের অনুভূতি একই রকম হয় না। কিছু সম্পর্কের অনুভূতি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। ইভান দেখতে চায় সে জ্বালানো পুরানো অনুভূতি কতক্ষণ দমিয়ে চাপিয়ে রাখতে পারে তার ওই সহনশীল ধৈর্যধারী দাদাভাই। সাবজেক্ট ফর ফুল গৌরী। তাড়াহুড়ো করে খেয়ে কোনো রূপ এদিক ওদিক না তাকিয়ে মাথা নিচু করে চলে গেছে গৌরী। ড্রয়িং রুমের সোফায় বসে সেটা নীরবে অবলোকন করল নিভান। মা ডাকা সত্ত্বেও খেতে যায়নি সে। ক্ষুধাও লাগা সত্ত্বেও ডাইনিং টেবিলে গিয়ে কেন বসতে ইচ্ছে করেনি জানা থাকলেও মানতে রাজি নয় সে, তাই ড্রয়িং রুমে বসে মায়ের কাছে চাওয়া কফির অপেক্ষা করছিল। তন্মধ্যে গৌরীকে মাথা নিচু করে শব্দহীন পায়ে চলে যেতে দেখল। সোফায় হেলান দিয়ে বসে নজর হাতের নিউজ পেপার হলেও মনোযোগ তার সেই শব্দহীন চলে যাওয়া রমণীর পানে ছিল। এখনও নজর নিউজ পেপারে হলেও মনোযোগ পড়ে আছে অন্য কোথাও। সেখান থেকে কিছু সময় ইভানের খাওয়া শেষ হলো। খাওয়া শেষ হতে উঠে দাঁড়ালো সে। দুষ্টু হেসে ড্রয়িং রুমের দিকে এগোতে এগোতে গলা ছেড়ে ঘান ধরল। তোমাকেই চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। গানের কলিটা আওড়াতে আওড়াতে ড্রয়িং রুমের মধ্যে দিয়ে ধীর পায়ে এগোচ্ছিল ইভান। সিঁড়ির গোড়া পর্যন্ত যেতে পারল না। জলদ গম্ভীর গলায় পিছে থেকে ডাক এলো তার। মুহূর্তে গলার স্বর ধীর হয়ে এলো। দাঁড়িয়ে পড়ল সে। মুখে ফুটল দুষ্টু মিষ্টি হাসি। সেই গলার ফের ডাকে পিছিয়ে ফিরল সে। তোমার সাথে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা আছে আমার, ইভান। ইভানের হাসি খুশি সুদর্শন মুখখানা দেখতে যে কথাগুলো বলবে বলে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল, সে সাজানো গোছানো কথাগুলো ভিতরে গিলে ফেলল নিভান। কণ্ঠস্বর ভেদ করে ঠোঁট অব্দি নিয়ে আসলো না। হঠাৎই মন বলে উঠল, তবে কি সে ইভানকে হিংসা করছে? সঙ্গে সঙ্গে মস্তিষ্ক বলে উঠল, কখনোই না। বাবার রক্ত আলাদা হলো ইভান মান্যতা তার জীবনের ভালো থাকার এক একটা অংশ বিশেষ। তাদেরকে কোনো কিছুর বিনিময়ে কখনোই সে হিংসা করতে পারে না। যে যত প্রিয় জিনিসের বিনিময় হোক না কেন, তাদের ভালো থাকার কাছে সেই প্রিয় জিনিসটা কিছুই না। হঠাৎই বুকের বাঁ পাশের যন্ত্রণাটায় ব্যথায় অনুভব করলো নতুনত্ব অনুভূতি। এই ব্যথার অনুভূতিটা জানা থাকলেও নিজের মধ্যে কখনো অনুভব করেনি। সম্পর্কের কত টানা পূরণ চলল, নিজের কাছের মানুষগুলো থেকে কত ব্যথার অনুভূতি পেল। আপন মানুষ বিদায় নিল, সে সবে ভীষণ কষ্ট পেয়েছে সে, কিন্তু এমন ব্যথার অনুভূতি হয়নি বুকের এই যন্ত্রণাটায়। তাহলে আজ কেন এই ব্যথার উৎপত্তি? তবে কি? অদৃশ্য ভঙ্গিতে মাথা নাড়িয়ে নিজের মস্তিষ্কে জবাবতে চাইল। সে ভাবনাটা দূরীভূত করার চেষ্টা করলো নিবান, যেটা তার মন মস্তিষ্ক জুড়ে শক্তপোক্তভাবে বাসা বাঁধতে চাইছে। তা হওয়ার নয়, একই টানা পূরণ শুরু করলো তার মন মস্তিষ্ক। না চাইতো তার সব ভাবনার শেষটা গিয়ে সে তাকে জুড়ে ভাবতে বসে মন, যাকে সে ভাবতে চাইছেই না। তবুও কেন তাকে ঘিরে এই অনুভূতি ভাবনা? কিছু বলবে কি দাদা ভাই? ইভানের কথায় মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে নিল নিবান। মুখের আদলে সে ধীরতার ছাপ বজায় রেখেই বলল,
বিভিন্ন দেশের ভার্সিটিগুলোতে স্কলারশিপের আবেদনপত্র ছেড়েছে। তুমি অ্যাপ্লিকেশন করনি? সময় তো আর বেশি নেই, আবেদন করে ফেলা উচিত নয় কি? আমি তো দেশের বাইরে পড়তে যেতে চাই না। যেটা নিজের যোগ্যতায় হয়নি সেখানে বাবা ভাইয়ের শত পরিশ্রমের টাকা নষ্ট করে নামি দামি ডিগ্রি নিতে চাইলেও আমি আমি এমনিতেও দেশের বাইরে যেতে চাই না। সামনে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, সেটাতে এই সমস্ত মনোযোগ দেওয়ার ট্রাই করছি। বাবার টাকা তোমার টাকা নয় কি? তবে এরকম হেয়ালিপনা কথা কেন বলছো? দুর্বোধ্য হাসলো ইভান। বাবার টাকা, যেখানে সে নিজে উল্লেখ করলো বাবার ভাইয়ের পরিশ্রমের অর্থ, সেখানে শুধু বাবার টাকা উল্লেখ করলো। দাদাভাই নিজেকে এখনো এতটা পর ভাবে? হয়তো এই বাড়ির কিছু মানুষের খোঁটা তার কঠিন মনকে আরো কঠিন করে দিয়েছে। মলিন হেসে সে বলল, তবে কি সে বাবার টাকা তোমার ছিল না? তুমি কেন নাওনি? স্কলারশিপ পেয়েও সুযোগ পায়ে ঠেলে দিলে, নিজের ক্যারিয়ার নষ্ট করলে যার জন্য, সেই ব্যবসাটা নিজের শ্রম দিয়ে পুনরায় দাঁড় করালে। সেই শ্রমের টাকা যদি তোমার নিজের না মনে হয়, তবে ভাইয়ের ঘাম ঝরানো পরিশ্রমের অর্থ কি করে আমার অর্থ মনে হয়? সে অর্থ কি শুধু আমার বাবার ভাবা উচিত? আমার উচিত হলেও আমি চাই না সে অর্থের ভাগিদার হতে। শক্তপোক্ত চোয়াল আরো কঠিন রূপ নিল ইভানের যুক্তিসঙ্গত কথা তার মোটেও ভালো লাগেনি। দৃঢ় গলায় বলল, নিজের ক্যারিয়ার নিয়ে ছেলে খেলা করো না ইভান। সুযোগ বারবার আসে না, আর সুযোগ হাতছাড়া করলে সেটার জন্য আফসোস সারা জীবন আওড়াতে হয়। ফালতু ভিত্তিহীন লজিক দেখিয়ে নিজের ক্যারিয়ার বরবাদ করার চেষ্টা করো না। এটা আমার নয়, সেটা ওর। এসব বাচ্চামি খেয়ালিপনা ছেড়ে নিজের ক্যারিয়ার কিভাবে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া যায়, কিভাবে সফলতার চূড়ায় ওঠা যায়, সেটা নিয়ে ভাবো। সেদিকেই ধ্যান দাও। তুমি এখন আর সেই অবুঝ বাচ্চা ছেলেটা নও। আমার ক্যারিয়ার নিয়ে মোটেই ছেলে খেলা করছি না আমি, সেটা তুমি করছো। আর দ্বিতীয় কথা হলো, আমি দেশের বাইরে যেতে চাই না, এটাই ফাইনাল। সেটাতে যদি সামনে আমার দ্বারা কিছু না হয়, না হলো, আমার আফসোস থাকবে না। বাবা ভাইয়ের পরিশ্রমের অংশ না নিলেও বসে বসে না হয় সারা জীবন খেয়ে ধ্বংস করলাম। সারা জীবন খাবারটুকু দিয়ে এই ভাই কি বুঝতে পারবে না? ইভানের কঠিন মুখবয়ব দেখে শেষের বাক্যগুলো মজার ছলে বলল ইভান। মুহূর্তে কপাল কুঁচকে গেল নিভানের। এ ছেলে কি তার সাথে ফাজলামো করছে? সিরিয়াস কথার মধ্যে ফাজলামো শুরু করলো। যদিও এটা ইভান কখন কোন মোড়ে থাকে বলা বাহুল্য, সেটা শুধু সেই জানে, আর তার মর্জির উপর ডিপেন্ড করে। নিবানকে কপাল কুঁচকে শান্ত নজরে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে দুর্বোধ্য হাসল ইভান। তার চিন্তা মাথা থেকে দূরীভূত করে ভাইয়ের মাথায় অন্য চিন্তা ঢোকাতে মুখে মৃদু হাসি টেনে ফের বলল, আমার ক্যারিয়ার নিয়ে কি আর বাচ্চামি করবো বলো? আমার ইচ্ছে অনুযায়ী ক্যারিয়ারে যদি সাফল্য না আসে, সাফল্য অর্জনে আমি যদি দুর্ভাগ্য হই, আমার বাপ ভাইয়ের কি আর কম আছে নাকি? যেটুকু আছে তাতে আমার আর ফুলকড়ি খেয়ে পড়ে দিব্যি চলে যাবে। আমরা দুজনেই কিন্তু খুব একটা বেশি চাহিদার মানুষ নই যে আমার বাপের আর আমার ভাইয়ের আমাদের দুজনকে বুঝতে খুব একটা কষ্ট হবে না। তো আমার ক্যারিয়ার নিয়ে অথচ টেনশন দিও না। যেটা নিয়ে টেনশন করো সেটা নিয়ে খুব ভাবো, আর ভেবেচিন্তে সমাধানের ব্যবস্থা করো। বলা যায় না, এটা হারিয়ে গেলে তোমার জীবনে নিজের চাওয়া পাওয়া বলে কিছুই না থাকলো। মোড়ে দাঁড়িয়ে দুষ্টু হেসে আবারও গলা ছেড়ে গান ধরল ইভান। সিঁড়ির ধাপে ধাপ ফেলে নিজের গন্তব্যে চলে গেল। তবে পেছনের মানুষটাকে তার বলা বাক্যে বিমোর করে রেখে গেল। এগুলো কি বলে গেল ইভান এক কথার ছেলে। বলেছে যখন অ্যাপ্লিকেশন সে করবে না, সেটা নিয়ে না ভাবলেও ইভানের শেষের কথাগুলো ভাবালো নিভানকে। বিমোর করে দিল একটা কথায়। তার আর ফুলকড়ির দিব্যি চলে যাবে মানেটা কি? তবে আজ খোলাসা করে বুঝিয়ে দিয়ে গেল ইভান। তবে খোলা হাত মুঠো হয়ে এলো নিভানের। হাতের তালুতে শক্ত আঙ্গুলের চাপে মুহূর্তে চামড়ার রগগুলো ফুলে ফেপে টনটনে হয়ে উঠল। নিজের অনুভূতিগুলোকে ভিতরে মাটি চাপা দেওয়ার প্রয়াসে শক্ত হয়ে এলো লম্বা চওড়া দেহ। তবে মন তাকে মানাবে কি করে? তবে সত্যি কি তার নিজের চাওয়া পাওয়া বলে আর কিছুই থাকলো না? হঠাৎই মস্তিষ্ক বলে উঠল, এ কেমন অদ্ভুত অবুঝ ভাবনা তোর?
মেয়ের নালিশ শুনেও চুপচাপ বসে আছেন ফাতেমা বেগম। এ বাড়ির ছেলে বলতে ওনার দুর্বলতার জায়গা, বিশেষ করে নাতিদের ক্ষেত্রে। সেখানে সে নাতির বিরুদ্ধে অভিযোগ তিনি আমলে নিলেন না। একমাত্র মেয়ে হওয়ার সুবাদে মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন। মেয়ের ভালো মন্দ কথা কাজে সঙ্গ দিতে বাধ্য হন। তাই বলে নাতি আর মেয়ের মধ্যে হওয়া মলিনত্বতার পক্ষ বিপক্ষ করে কথা বলতে পারলেন না। বরঞ্চ মেয়েটার প্রতি মনে মনে একটু অসন্তুষ্ট হলেন। কেন ওই মেয়েটাকে সে এরকম খোঁটা দিয়ে কথা বলতে গেল? এই 1 মাস যাবৎ মেয়েটা এই বাড়িতে কখনো তার অশোভন আচরণ দেখেননি, চলাবলায় অসম্মানতা পাননি, নিজের নাতনিদের মতো হই হই রই রই করে কথাবার্তা বলতে শুনেননি। সবসময় শান্তপথ চারণে চলতে ফিরতে দেখেছেন। গায়ে মাথায় কি সুন্দর করে ওড়না দিয়ে ঢেকে ঢুকে চলাফেরা করে মেয়েটা, দেখলে ওনার কেমন ভালো লাগে। সে মেয়েটার বিরুদ্ধে কথা বলতে যাওয়ার মানে হয়? দরকার ছিল কি? আরও একটা সময় নিজের ছেলের দুরবস্থায় ওই মেয়েটার বাবা পরম আত্মীয়র মতো সাহায্য করেছে। সেখানে সে মেয়েটার সাথে কটু আচরণ, এটা উনিও কাম্য করেন না। মেয়েটার এই আচরণ একটুও ভালো লাগলো না ওনার। যে কোনো কথা কাজে মেয়ের হয়ে সবসময় কথা বলেন তিনি, তবে এক্ষেত্রে কেন যেন মেয়ের সঙ্গ দিতে পারলেন না, বরং মেয়ের আচরণেই রুষ্ট হলেন তিনি। তোমার কাজটা করে একদম ঠিক হয়নি। তোমার বড় ভাইজান জানলে কতটা অসন্তুষ্ট হবে বুঝতে পারছো? আগুনের ঝলকানির ন্যায় ফুঁসে উঠলেন ডালিয়া বেগম। মাও এই কথা বলছে? আমি ভুল কি বলেছি? হ্যাঁ বলো। প্রথম রানী, তারপরে নিভা। ডালিয়া বেগমের কথা শেষ করতে দিলেন না ফাতেমা বেগম। কিছুটা রাগান্বিত সুরে বললেন, ভুলো নিবানের নাম মুখে নিও না। অন্তত ওর বেলা লাগাম টানো মুখে, না হলে পরবর্তীতে কেউ ছোট বড় কথা শোনালে আমাকে বলতে পারবে না। যার অগাধ পারিশ্রমের টাকা, এত বিলাস বহুল জীবনযাপন করছো, অন্তত তার বিরুদ্ধে কোনো কথা বলার অভিযোগ সাজে না, না তোমার আর না এ বাড়ির কারো। বিবেক বুদ্ধি জাগ্রত করো ডালিয়া। আর কত কাল অবুঝপানা করে চলবে? মেয়ে বিয়ে দিয়ে শাশুড়ি হয়ে গেছো, এমন বিবেচনাহীন কথা কাজ আর তোমায় মানায় না। এবার একটু ভেবেচিন্তে কথাবার্তা বলা শেখো। রাগ তো হলেন, বিরক্ত হয়েও কথাগুলো মেয়ের বিরুদ্ধে বলতে বাধ্য হলেন ফাতেমা বেগম। আর কথা বাড়ালেন না ডালিয়া বেগম। আজ মাও ওনাকে ছোট বড় কথা শোনাচ্ছেন। বিষয়টাতে মনে মনে তিনি বেশ ক্ষুদ্র হলেন। নিজের রুমে চুপচাপ বসে আছে কৌরি। হঠাৎ একটু আগের ঘটনা ঘিরে মনটা খারাপ তার। সব সহ্য হলেও কারো খোঁটা সে সহ্য করতে পারে না, সহ্য হয় না তার। অথচ তার জীবনটা এমন একটা পরিস্থিতিতে এসে ঠেকেছে, সেখানে হয়তো খোঁটা ছাড়া সামনের দিনগুলো পার হবে না তার। হঠাৎ মনে হলো সে বাড়িতে থাকলে তো আর এসব শুনতে হতো না, হবেও না, আর না অন্যের ঝামেলা বা বাড়তি বোঝা হয়ে থাকতে হবে। নড়ে চড়ে বসলো কৌরি। দাদি আপার সাথে কথা বলতে হবে। কথা বলার জন্য উত্তক্ত হতেই মনে পড়ল তার তো নিজস্ব কোনো ফোন নেই। তবে কার ফোন দিয়ে কথা বলবে সে? মান্যতা আপু তো তার রুমে এখনো ঘুমে, আর মান্যতা আপু ছাড়া সহজে কারো ফোনে হাত দেয় না সে, দেওয়া হয় না তার। দাদি আপার সাথে মাঝে মধ্যে কথা হয়, সেটা বড় মার ফোন থেকে। আর এখন যদি বড় মার কাছে ফোন চায় দাদি আপার সাথে কথা বলার জন্য, নিশ্চয়ই তিনি বুঝে যাবেন সে নিজ থেকে কেন দাদি আপার সাথে কেন কথা বলতে চাইছে। আর দাদি আপারও বিশেষ নিষেধাজ্ঞা আছে, যখন তখন ফোন দেওয়া। ভাগ্য সুসম্পন্ন হওয়ায় কৌরির ভাবনার মাঝে হঠাৎই ফোন হাতে প্রবেশ করলেন নিহারিকা বেগম। ব্যস্ত হাতে কৌরির দিকে ফোন এগিয়ে দিয়ে বললেন, কথা বল দাদি আপা, ফোন দিয়েছে। কৌরি হাতে ফোন নিতে নিহারিকা বেগম ব্যস্ত পায়ে সামনে এগোতে থেমে গেলেন। কৌরি কানে ফোন চেপে ধরেছে দেখে চোখের দ্বারা কিছু ইশারা করলেন। কৌরি বুঝে ফেলল সেই ইশারা, অর্থাৎ তিনি নিষেধ করেছেন একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা দাদি আপাকে না জানাতে। দীর্ঘশ্বাস ফেলে কৌরিও মাথা নাড়িয়ে আশ্বস্ত করলো সে জানাবে না। এমনিতেই সে কখনো জানাতো না। চলে গেলেন নিহারিকা বেগম। ফোনে মনোযোগ দিল কৌরি। ও আপা, কথা কইস না কেন? ভালো আছিস তুই? নড়ে চড়ে বসলো কৌরি, মনোযোগ দিল ফোনের অপর প্রান্তের মানুষটার কথায়। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো দাদিপা? কৌরির আলাপনের জবাব দিয়ে আরও ভালো মন্দ কথা বলতে জানতে থাকলেন তিনি, যা প্রায় সই ফোন দিলে
তিনি জেনে থাকেন কৌরির থেকে। মা বাবা হারা এতিম নাতনির ওনার সব থাকতো, যে কারণে অন্যের আশ্রয়ে পাঠালেন। অন্যের আশ্রয়ে আশ্রিত হলো নাতনিটা। সেখানে মেয়েটা ভালো আছে কিনা সেটার বিষয়ে তো খেয়ালই থাকতেই হবে ওনার। শুনেছেন বাড়িতে ও নাকি উপযুক্ত দুটো ছেলে আছে, যে ভয়ে মেয়েটাকে ওখানে পাঠালেন। সেখানে সে জাতীয় সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা নাতনিটা, তাদের চালচলন স্বভাব ব্যবহার কেমন, সেখানে ওনার নাতনিটা ঠিকঠাকভাবে আছে কিনা জানাটা যে দায় ওনার। না হলে পরকালে ছেলের কাছে গিয়ে জবাব দিবেন কি করে। আর এমনিতেই কৌরি ওনার পরাণ, যে পরাণটাকে একটু স্বস্তি শান্তিতে বাঁচতে দেওয়ার জন্য নিজের কাছ থেকে দূরে পাঠাতে বাধ্য হয়েছিলেন। তবে দূরে পাঠানোটা ওনার মনে হয় সার্থক হয়েছে। ও বাড়ির মানুষগুলোর সম্পর্কে কৌরির থেকে তো সে ধারণা হয়েছে ওনার। মেয়েটা বরাবর ও বাড়ির মানুষগুলো সম্পর্কে ভালো ছাড়া খারাপ বলেনি। আর কৌরি যে সহজে ওনাকে মিথ্যা বলবে না এটা উনি জানেন। আর নাতনি মিথ্যা বললে তিনি ধরতে পারেন। সেই শূন্য বয়স থেকে যে কোলে পিঠে করে মানুষ করেছেন কি না। ও দাদি আপা, আমার না তোমার কাছে যেতে খুব মন চাইছে। নিয়ে যাও না আমাকে। এমনিতেই তো সামনে পরীক্ষা, তখন তো যেতেই হবে। আমাকে নিয়ে যাও না তোমার কাছে। আমার না এখানে থাকতে একটু ভালো লাগে না, সব কিছু কেমন পরপর মনে হয়। এমনিতেই তো এখানে আবার কিছু বলে নেই। দীর্ঘশ্বাস ফেলেন মাজেদা খাতুন, বললেন, আমার কাছে রাখার সুযোগ নিরাপত্তা থাকলে আমার ছেলেটা মরতে না মরতে তোরে কি আর আমি অন্যের আশ্রয় পাঠাইতাম রে আপা? কেন বুঝোস না? আমার ছেলেহীন তুই এখানে থাকলে ওই অমানুষটা তোর মতো ফুলকে ছিঁড়ে খুঁড়ে নষ্ট কইরা দিত। তোর বাপ মরছে তা কি আর মানতো? ওই রাতেই তোরে জোর জবরদস্তি করে বিয়া করতো। আমি পারতাম ওদের ঠেকাইতে? আর না ও মানুষ হইলে আমি তোরে আমার থাইকা দূর রাখতাম, অন্যের আশ্রিতা হতে দিতাম কখনো? তুই চলে যাওয়ার পর ওই অমানুষটা আরও ক্ষেপে বলেছে যেভাবে হোক তোরে তুলে নিয়ে আসবে, তারপর নিজের স্বাদ পূর্ণ করবে। কত বড় জানোয়ার হইলে আমার সামনে দাঁড়াইয়া চোখ রাঙাইয়ে এসব কথা বলে, তারপরও ও তোরে আমার কাছে রাখার সাহস করে আপা? আমি পারতাম ওই অমানুষটার থেকে তোকে আগলে রাখতে? হয়তো পারতাম যদি তোর চাচা আমার ছেলে মানুষ হইতো। কি যে ছেলে পেটে ধরেছিলাম, অমানুষের ঘরে আরেক অমানুষ হয়েছে। এবার বল, আমি কি আর ইচ্ছে করে আমার থাইকা দূরে পাঠাইছি তোরে আপা? ইচ্ছে করে পাঠাইনি। শেষের বাক্যগুলোই হাহুতাশ করে আওড়াতে থাকলেন মাজেদা খাতুন। কথাগুলো নীরবে শুনল কৌরি। সে চলে আসার পর কি হয়েছে তার জানা নেই, তবে কি হতে পারে কিছুটা হলেও আন্দাজ আছে। আর দাদিয়াপা যে তাকে সব খুলে বলবে না এটাও তার জানা। সে আদরের নাতনি হওয়ার সাথে সাথে ওই অমানুষটা যে তারও নাতি। কৌরিকে চুপ থাকতে দেখে হঠাৎই মাজেদা খাতুন শুধালেন, ওফ আপা, তুই হঠাৎ আমার কাছে আসবার জন্য পাগল হইলি কেন? ও বাড়িতে কেউ তোরে কিছু কইছে? নিজের ভবিষ্যতের উপর আবারও দীর্ঘশ্বাস ফেলল কৌরি, জবাব দিল না। দাদি আপা, কে কি বলবে আমাকে? এ বাড়ির সবাই খুব ভালো, আর আমাকেও সবাই খুব ভালোবাসে। আবার এমনিতেই তোমার কাছে যেতে মন চাইছিল, তাই বলছিলাম। তোমাকে কতদিন দেখি না বলো তো? যে তুমি আমার মাথায় হাত না বুলিয়ে দিলে রাতে ঘুম আসতো না, গালে তুলে না খাওয়ালে আবার খাওয়া হতো না, চুল না আঁচড়িয়ে দিলে ওভাবেই এলোমেলো জট বেঁধে পড়ে থাকতো সব। সেই তোমাকে ছাড়া কত দিন পেরিয়ে গেল বলো তো? এখন আমাকে একা সব করতে হয়, তখন তোমাকে খুব মনে পড়ে, তোমার কাছে চলে যেতে ইচ্ছে হয়। কৌরির ভাঙা ভাঙা গলার কথাগুলো শুনে মাজেদা খাতুন মন খারাপ করলেন। বৃদ্ধ মন কেঁদে উঠল। তবে মেয়েটার কথায় ভেঙে পড়লে দুর্বল হলে চলবে না, না হলেও মেয়েটা আরও দুর্বল হয়ে পড়বে। কৌরি ফের বলল, দাদি আপা, ও দাদি আপা, আমাকে যেতে নিষেধ করছো? তবে তুমি আমার কাছে চলে এসো। আমরা দুজন ছোট্ট একটা বাসা নিয়ে সেখানে দুজনে সংসার বাঁধবো। তবে আর কোনো সমস্যা থাকবে না, ঝামেলা হবে না। কিন্তু পরবর্তীতে নিজের অমানুষ নাতির কথা ভেবে চিন্তে দমে রয়েছেন। কৌরিকে আশ্বস্ত স্বরূপ বললেন, আরে আর একটু সময় দে আপা, আমি নিশ্চিত তোর কাছে আইসা থাকবো। এখন একটু মানাইয়া গোছাইয়া থাক। যদি পরের বাড়ি নিজের বাড়ির মতো থাকুন যায় না, তবুও তুই আমার শান্তশিষ্ট খুব ভালো ফুল। কৌরি না, মন খারাপ করে না আপা, সব ভালো হইব দেখিস।
কৌরি আর কিছু বলল না, নিঃশব্দে চোখের পানি পড়ে গেল শুধু। তবে গলা স্বাভাবিক রেখে কথা বলার চেষ্টা করলো। না হলে তাকে ভালো রাখতে চাওয়া ফোনের ওপাশের বৃদ্ধা মানুষটা যে আরও মন খারাপ করবে। দুজনের মধ্যে আরও কিছু সময় কথা চললো। একটা সময় গিয়ে কথা শেষ হলো দুজনের। ফোন রেখে এবার হু হু করে কেঁদে ফেললো কৌরি। তার একটা সুষ্ঠু সুন্দরপূর্ণ পরিবার থাকলে কি হতো? কেন এমন অবাগা হলো সে? আর এমনও কেন হলো তার ভবিষ্যৎ? কেন? সকাল থেকে নিহারিকা বেগমের মুখটা গম্ভীর হয়ে আছে। হাতে দূরত্বপনায় কাজ চলল। কথা পরিমাণের তুলনায় কম বলছেন তিনি। বিষয়টা লক্ষ্য করলেন জাহিদ সাহেব। বুঝতে পারলেন বিশেষ কোনো বিষয় নিয়ে স্ত্রীর মুড খারাপ হয়ে আছে। সারাদিনে কিছু না বললেও রাতে খাবারের সময় তিনি জিজ্ঞেস করেই ফেললেন, কি হয়েছে নিহারিকা? শরীর খারাপ নাকি অন্য কিছু হয়েছে তোমার? মুড এতটা বিক্রি আছে কেন? সারাদিনের ধৈর্যের বাদ বুঝি মুহূর্তে চূর্ণ হলে ওনার। গলায় ক্ষোভ নিয়ে বললেন, আপনার বোনকে আচার ব্যবহার সাবধান হতে বলুন। মুখে লাগাম টেনে কথা বলতে বলবেন। সারাটা জীবন তার কটু বাক্য সবাই শুনে যাবে শুধু, আর তার এলেবেলে আচরণ সহ্য করবে। এমনটা কিন্তু আর চলবে না। এতকাল সব মেনে নিয়ে চলতে দিয়ে আসলেও এবার কিন্তু আর তা আমি চলতে দিব না, মেনে নিব না। আমার সংসারে এসব কিন্তু আমি সহ্য করব না। বহুত হয়েছে, আর না। আমাকে সহ আমার ছেলেকে কম বলেনি। নীরবে সব সহ্য করেছি। কখনো ওর মতো হয়ে খারাপ কথা শোনাতে পারিনি। নীরবে সহ্য করতে হয়েছে আমাকে। এখন আবার ওই মেয়েটার পিছে লেগেছে। বয়স হয়েছে অথচ জ্ঞান বিবেক বুদ্ধি সেই আগের মতোই রয়ে গেছে। লোভ পেয়েছে ছাড়া বৃদ্ধি পায়নি। সব কিছুরই একটা সীমা থাকা উচিত। সীমা লঙ্ঘন হয়ে গেলে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। অন্যের পিছে লাগা বাদ দিয়ে নিজের মেয়ের কথা ভাবতে বলুন। খাবার মুখে তুলতে ভুলে গেলেন জাহিদ সাহেব। নিহারিকা বেগমের তেজশ্রী মুখের দিকে নির্বাক নজরে তাকিয়ে রইলেন। ডালিয়া এসে শুরু করে দিয়েছে। এই মেয়ের স্বভাব ব্যবহার কি আর কখনো ভালো হবে না? মনে মনে খুবই বিরক্ত হলেন বোনের আচরণে। নিজেকে স্বাভাবিক করে নিয়ে ঠান্ডা গলায় শুধালেন, ডালিয়া কি বলেছে কৌরিকে? যদিও আন্দাজ করতে পারলেন ডালিয়া কটু বাক্য হিসেবে কৌরিকে কি বলেছে, তবুও শুধালেন। নিহারিকা বেগমও ক্ষুদ্র হয়ে একে একে বর্ণনা করলেন সকালের ঘটনা। তিনি বলতেন না, তবে সব কিছুর একটা সীমাবদ্ধ বলে জিনিস আছে, তাই না? সারাটা জীবন একটা মানুষ একই আচরণ স্বভাবে কি করে অটল থাকতে পারে? সহ্য তিনিও কম করেননি। তবে সংসারে অশান্তির ভয়ে আর নিবানের মুখ চেয়ে শুয়ে গেছেন সব। বিয়ের পর যে মেয়েদের বাপের বাড়িও পর হয়ে যায়, সেখানে তিনি ছিলেন বিধবা, আবার এক ছেলের মা। বাধ্য হয়ে সইতে হয়েছে ওনাকে। তবে আর কত? মুখ তো একটা সময় গিয়ে খুলতেই হতো। যদিও তিনি সেই স্বভাবের নন, বরং ছোট যাকে আরও বেফাস বলা থেকে আটকে রাখার চেষ্টা করেন বরাবর। সে ওনারও ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুমি শান্ত হও, অযথা প্রেশার বাড়িও না। আমি দেখছি, এখন আর নয়, কাল ওর সাথে কথা বলে নিচ্ছি আমি। কথা বলার সাথে সাথে ওই মেয়েটার দাদি আপার পাঠানো কাগজপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দেবেন আর বলবেন, সবাই তোমার মতো মন মানসিকতার হয় না, বিবেচনা বোধও তোমার মতো নয় সবার। মেয়েটাকে এখানে শুধু শুধু অন্যের অন্ন অর্থ ধ্বংস করার জন্য আশ্রিতা স্বরূপ পাঠানো হয়নি। ওই মেয়েটাকে দায় পড়ে এখানে থাকতে ও অনাথ নয়। মনের মধ্যে জন্মানো এতদিনের কিছু খুব ক্রোধ মিশিয়ে আরও কিছু কথা বললেন নিহারিকা বেগম। তা নীরবে শুনে গেলেন জাহিদ সাহেব। কি বলবেন তিনি? বোনের স্বভাব সম্পর্কে তিনি অবগত। আর এই নারীটা এই সংসারে এসে তো কম সহ্য করেনি। সহজে কখনো মুখ খুলেনি, ওনার কাছে নালিশ জানায়নি, কোনো কিছু প্রকাশ করেনি, নীরবে সয়ে গেছেন। তবে তিনিও তো জানেন বোনের সম্পর্কে। কিছু কিছু সময় সে সব কথার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কিছু কিছু সময় নিহারিকার কথা শুনে চুপ থেকেছেন। আজ এই নারীটা ক্ষুদ্র হয়েছে, নিশ্চয়ই বিষয়টা অধৈর্যের পর্যায়ে চলে গিয়েছে ব্যাপারটা। না হলে এতটা ক্ষুদ্র তো কখনো হয় না। এই ধৈর্যশীল শান্ত নারীটা। রোজকার মতো সকালের এই সময়টা বাড়িটা ফাঁকা। খাবার খাচ্ছিল কৌরি। মনোদার স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তাকে কলেজে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বিগত সপ্তাহ ধরে কলেজে যাওয়া আসা করছে সে। কলেজে কিছু চেনা পরিচিত স্বল্প
সংখ্যক মুখ হয়েছে। তবে মৌনতার সাথে কলেজে যাওয়ার আসার সুযোগ সুবিধা থাকলেও যাওয়া আসা হয় না তার, কেননা মৌনতার ক্লাস হয় 2 শিফটে, সকাল 8:30 থেকে 12টা অবধি একটা শিফট, তারপর থেকে 4:30 পর্যন্ত একটা শিফট। মৌনতা সকালের শিফটে ক্লাস করে বিদায় তাকে স্কুলে বের হতে হয় 7:30টার দিকে, আর গৌরীর কলেজ শুরু হয় 10টায় বিদায় অত সকালে মৌনতার সাথে যাওয়ার কোনো মানেই হয় না। তাই সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মৌনতার সাথে যাওয়া আসা কোনোটাই হয় না। এ নিয়ে মেয়েটার মন খারাপের শেষ নেই। মন খারাপ তারও হয়, তবে কি আর করার। প্রথম কয়েকদিন কলেজে যাওয়া আসা একটু অসুবিধা হলেও এখন আর সমস্যা হয় না। রাস্তাটা খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে পেরেছে সে। সোজা রাস্তা, কলেজের সামনে থেকে সিএনজিতে উঠলে সোজা মোড়ের মাথায় এসে নামিয়ে দেয়, আর সেখান থেকে বাড়ি 2 মিনিটের রাস্তা। বিগত সপ্তাহে যাবার সময়টা মানতাপুর সাথে গেলেও আসার সময়টা প্রায় ইভান ভাইয়া নিয়ে এসেছে তাকে। আবার ছুটির আগের দিন সে একা এসেছে। আজ মান্যতা আপুর সকালের দিকে একটা ক্লাস থাকায় আজ সকাল সকাল চলে গিয়েছে সে। যাবার আগে অবশ্যই জিজ্ঞেস করে গিয়েছে গৌরী একা একা যেতে পারবে কিনা। গৌরী বলেছে পারবে, আর না পারলে নিহারিকা বেগম বলেছে বাড়ি গাড়ি তো আছে, গৌরীকে পৌঁছে দিবে। তাই আজ সকালে যাবার জন্য সবার শেষে পড়ে গিয়েছে সে। মা, আমাকে খেতে দাও। ভারী কি পরিচিত গলার স্বরটা শুনতে প্লেটে হাত থেমে গেল গৌরীর। মুহূর্তে জড়তা অস্বস্তি ঘিরে ধরল তাকে। সেদিনের পর থেকে মানুষটাকে সে এভাবে আর ভয় পায় না সে, তবে সংকোচ দ্বিধা রয়েই গেছে। মানুষটা আশেপাশে থাকলে সেটা খুবই গাঢ়ভাবে কাজ করে। হয়তো ইভান ভাইয়ের মতো মানুষটা খোলামেলা মনের হলে এ জড়তা সংকোচ কাজ করতো না। দেখা সাক্ষাৎ বা কথা হয় না বলেই চলে। আর এই ধরনের গম্ভীর মানুষের সামনে সত্যি বলতে, গৌরীর চলতে ফিরতে কথা বলতে ভীষণ দ্বিধা হয়। এ বাড়িতে আসার প্রথম তো ইভান ভাইয়ার সামনেও আড়ষ্টতা কাজ করত, কিন্তু তার যেচে যেচে কথা বলা, চাঞ্চল্যের স্বভাব সে আড়ষ্টতা দূর করে দিয়েছে। কি হলো, থেমে আছো কেন? খাচ্ছ না কেন? ভারিককে গলার বাক্যগুলো তাকে ঘিরে বুঝতে চোখ বন্ধ করে মাথা আরও নুইয়ে ফেলল গৌরী। হাত পায়ের নরণচরণ থেমে গেল মুহূর্তে। পুরো শরীর যেন অবশ অবশ লাগলো। হৃদস্পন্দন যেন তার গতি দ্বারা ছেড়ে আরও দ্বিগুণ হারে লাফিয়ে লাফিয়ে চলতে থাকলো। নিজের বেহাল দশা অনুধাবন করে নিবানকে মনে মনে প্রবোধন করতে লাগলো গৌরী। জিজ্ঞেস করার কি দরকার ছিল? তিনি এখানে এসেছেন এটা কি কম পড়েছিল? গৌরীর নীরবতা তাকে দেখে অকারণে এই নুয়ে পড়া হঠাৎই নিবানকে রাগিয়ে দিল। বুঝে আসে না তাকে দেখলে মেয়েটা এরকম অদ্ভুত আচরণ করে কেন, অথচ নাফিমান ইভানের সাথে কি চমৎকার বন্ডিং তার। ইভানের নামটা মস্তিষ্কে ধরা দিতে গৌরীর উপর অকারণে রাগ যেন দ্বিগুণ চড়াও হলো নিবানের। কারণ ছাড়া ধমকে উঠে বলল, এই সমস্যা কি তোমার? আমি সামনে এলে তোমার কি হয়? সবার সামনে তো ঠিকঠাকই থাকো। আমি কি অদ্ভুত প্রাণী যে আমি দেখা দিলে তোমার শুরু হয়ে যায়? হয়তো নুয়ে পড়ো, না হলে লুকোচুরি খেলা শুরু করো। ওয়াই? টেল মি, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? আচমকা ঘাড় উঁচু করে নিবানের মুখের দিকে তাকালো গৌরী। কাট আদলের পরিপাটে শ্যামবর্ণ গম্ভীর মুখখানা দেখতেই বুক ধুক বুক করে উঠল তার। হঠাৎ মানুষটা তার উপর রেগে গেল কেন বুঝে আসলো না, বিদায় সব অনুভূতির ঊর্ধ্বে গিয়ে আচমকা মাথা উঁচু করে তাকিয়ে পড়েছে সে। ভাড়া দিঘির টলটলে স্বচ্ছ জলের ন্যায় ডগর ডগর নয়ন চূড়া নিজের নয়নে বাধা পড়তেই ক্ষোভিত গলার স্বর থেমে গেল তার। ক্রোধিত নজর হয়ে গেল শীতল, হৃদস্পন্দন থেমে গেল নিবানের। জ্বলে পড়ে ছারকার হয়ে যাওয়ার মতো নেশা ধরানো দুটো নজর। কি হলো হঠাৎ ওর উপর রেগে গেলি? কি কারণে? কি করেছো? এভাবে বকছিস কেন? নিবানের চড়াও গলা শুনতে রান্নাঘর থেকে এক প্রকার ছুটে এসে কথাগুলো বললেন নিহারিকা বেগম। হঠাৎ ছেলে গৌরীর উপর রেগে গেল কেন? মেয়েটা তো চুপচাপ খাচ্ছিল। তবে নিবানের কি হলো? গৌরী আগেই মাথা নিচে করে নিয়েছিল। মায়ের কথার উত্তর না দিয়ে বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে গেল নিবান। খোলা চোখ বেশে বেড়াতে থাকলো। একটু আগে ডাগর ডাগর স্বচ্ছ টলটলে আঁখি জগল রাগ মিশ্রিত মৃদুস্বরে মুখে বিড়বিড়ালো সে। উফ, এই মেয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। অথচ নিহারিকা বেগম পিছু থেকে ডাকতেই থাকলেন, কিন্তু কানে তুলল না নিবান। বড় বড় পা ফেলে চলে গেল সে। ড্রয়িং রুম পার করতেই ইভানের সাথে দেখা হলো তার। মিটমিটিয়ে হাসছে ছেলেটা। হাসিটা যেন কোনো ক্রমেই সহ্য হলো না।
দিল, কলিজা সব জ্বালিয়ে দিল। মনে হলো তাকে কেউ উত্তাপ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তার সব কিছু ছাড়খাড় করে দিচ্ছে, নিঃশেষ করে দিচ্ছে তাকে। বিশ্বাস করুন, আমি ওনাকে কিছুই বলিনি বড় মা। আমি চুপচাপ কেন বসে আছি তাতেই নাকি উনি রেগে গেলেন আর অত কথা শোনালেন। কৌরির সহজ স্বীকারোক্তিতে কি বলবেন খুঁজে পেলেন না নিহারিকা বেগম। শুধু নিষ্প্রভ নজরে কৌরির দিকে তাকিয়ে রইলেন। কাল কৌরির সাথে অকারণে ডালিয়া বাজে ব্যবহার করলো বলে তিনি কতটা অসন্তুষ্ট হয়ে জাহিদ সাহেবকে কথা শোনালেন। আজ ছেলের এই ব্যবহারে তার হয়ে কাকে কথা শোনাবেন? নিবান তো এমন ধারার ছেলে নয়, তবে কেন অকারণে মেয়েটার সাথে এমন ব্যবহার করলো? নিহারিকা বেগমকে চুপ থাকতে দেখে কৌরি আবারও বলল, উনি রেগে যাওয়ার মতো সত্যি আমি কিছু করিনি বড় মা। আমি বুঝতে পারছি, তার জন্য তোকে সাফাই দিতে হবে না। তবে হঠাৎ রেগে গেল কেন ছেলেটা, সেটাই বুঝতে পারছি না। হঠাৎ কি এমন হলো যে এত রেগে গেল, আর সেটা তোর উপরেই ছাড়লো? কিছু সময় নীরব থেকে কৌরির মাথায় হাত রাখলেন নিহারিকা বেগম। ফের মুখ ছোট করে অপরাধী কণ্ঠে বললেন, কিছু মনে করিস না মা, ওর যে ব্যবহারটা করলো মোটেও ওরকম ছেলে নয় ও। হঠাৎ তোর সাথে ওইরকম কেন করলো বুঝতে পারছি না, তবে এজন্য ওকে আমি বকি দিব। তবু মন খারাপ করিস না, ঠিক আছে? মৃদু হেসে মাথা নাড়ালো কৌরি, ফের মুখে বলল, ঠিক আছে। নিহারিকা বেগম আবারও মাথায় হাত বুলিয়ে বললেন, তবে খেয়ে নে। মন খারাপ করে রান্নাঘরের দিকে এগুলেন নিহারিকা বেগম। ছেলেটা খাবার চাইল অথচ খেলো না, তাতে আবার কৌরির সাথেও এরকম আচরণ করলো। মনটাও ওনার খারাপ হয়ে গেল। কৌরি খাবারে মনোযোগী হওয়ার আগে সেখানে উপস্থিত হলো ইভান। স্বভাব মতো চেয়ার টেনে ধপাত করে বসে পড়ল। ফের ভাবুক ব্যক্তির ন্যায় দোগালে হাত রেখে গলায় কৌতুক মিশিয়ে বলল, আসলে দাদা ভাই, তো তোমার সমস্যাটা কোথায় খুলে বলো তো। ভুল করি দাদা ভাইয়ের মতো আমারও জানতে মন চাইছে, কেন তাকে দেখলে তোমার হাত পা থেমে যায়, নজর নুয়ে পড়ে, লুকোচুরি লুকোচুরি খেলো, ব্যাপারটা কি? আমার মনে হয় দাদা ভাইকে দেখলে তোমার সামথিং সামথিং ফিল হয়। ব্যাপারটা কি খোলামেলি তুমি বলো তো। আই প্রমিস আমি দাদা ভাইকে কিচ্ছু বলবো না। এসছে দাদাভাই ভক্ত সাদা হনুমান। এই কতদিন হলো এই বাড়িতে এসছে, অথচ দুই ভাইকে কখনো এক জায়গায় বসতে দেখিনি, সেভাবে কথা বলতে দেখিনি, অথচ সারাদিন ভাইয়ের হয়ে ওকালতি করে বেড়াচ্ছেন তিনি। মনে মনে কথাগুলো আওড়ে চলল, তবে মুখ দিয়ে একটা শব্দ বের করল না কৌরি। এই সামনে বসা ইতুরের ছেলেটাকে যদি মনের মধ্যে চেপে রাখা কথাগুলো বলে দেয় তবে তো আর উপায় নেই। সেই কথা নিয়ে সারাক্ষণ পিছিয়ে লেগে থাকবে তার। কি হলো, বোবা মানুষের মতো চুপ হয়ে আছে কেন? ঝটপট উত্তর দাও। আমি দেখি দাদা ভাই ছেড়ে দিলেও আজ আমি ছাড়ছি না। উত্তর আমার লাগবে, যেহেতু তোমাকে দাদা ভাইয়ের বউ বানাবো বলে ঠিক করেছি, সেহেতু উত্তর তো আমার জানা দরকার, লাগবেই তো। বিয়ে তো মেয়ে পক্ষের সম্পূর্ণ সম্মতি থাকার জন্য খুব প্রয়োজনীয় উত্তম এটা, তো ফটাফট উত্তর দাও। সামনে বসা ইতুরে মানুষটার কথায় নিজেকে কেমন এলোমেলো লাগলো কৌরির, যার ধারালো মুখের দিকে তাকানোর আগে পুরো শরীর ঝিমিয়ে আসে। যে মানুষটা আশেপাশে থাকলে তার গায়ের করা সুঘ্রাণে নিজের অনুভূতির সব অবশ অবশ মনে হয়। সেই অদ্ভুত মানুষটাকে ঘিরে তাকে নিয়ে সে অদ্ভুত ভাবনায় নিজের মধ্যে কেমন এলোমেলো ঠেকলো। উত্তর দেওয়ার বদলে আগের নে মুখ ভার করে ইভানকে বলল, আপনি মোটেই ভালো ছেলে নন। উচ্ছল হাসলো ইভান, ফের বলল, সেটা আমি জানি, আর তোমার দেবর হিসাবে আমার মনে হয় আমি মোটামুটি ঠিকই আছি। অত শত পারফেক্ট হওয়া লাগবে না, তোমার বর হিসেবে পারফেক্ট দাদা ভাই হলেই চলবে। এখন তাড়াতাড়ি বলে ফেলো তো, দাদা ভাই মূলত তোমার সমস্যাটা কোথায় আর কি? আপনার দাদাভাইতে আমার কোনো সমস্যা নেই। তবে একটু আগে অকারণে দাদা ভাই তোমাকে বকলো। আমার দাদা ভাই অকারণে গালের থুতো পর্যন্ত ফেলে না, সেখানে তোমাকে বকবে? নো নেভার, আমি মানি না। তাড়াতাড়ি বলো। নাছরবান্দা কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সব ব্যাখ্যা করলে হয়তো এই মানুষটার মধ্যে সবটা পাওয়া যাবে। আল্লাহ, এ কেমন মানুষ, এত এনার্জি পায় কোথায় এ মানুষটা? বাড়ির প্রতিটি মানুষ তার ইঁদুরিপনার কাছে অতিষ্ঠ হয়ে যায়, অথচ এ মানুষটা নির্বিকার।
কৌরি বুঝলো উত্তর না নিয়ে এই বান্দা আজ তার পিছু ছাড়বে না। এখন উত্তরটা না দিয়ে এড়িয়ে গেলেও আজ সারাদিনে এই উত্তর পাওয়ার আশায় তাকে এক কথা নিয়ে জ্বালিয়ে মারবে। কি হলো তাড়াতাড়ি বলো, তোমার আবার কলেজে দেরি হয়ে যাচ্ছে না? মুখ সেই আগের নে ভার করে কিছুটা ইতস্তত করে বলল, জঙ্গলের বাঘের গর্জন শুনেছেন কখনো? শুনেছি তেনার গর্জন শুনলে নাকি মানুষের অর্ধমৃত্যু অবস্থা হয়ে যায়। যাওয়ারই তো কথা। বনের রাজা মহাশয় বলে কথা, তার হুঙ্কারে তো রাজ্য কাঁপেই। আর সেই বনের রাজা মহাশয় যদি সাক্ষাৎ সামনে এসে সরাসরি দেখা দেয়, তখন সেই অর্ধমৃত হৃদয় কি বাঁচে? আপনার দাদা ভাইয়ের কণ্ঠ আমার সেই বনের রাজা মহাশয়ের গর্জনের মতোই মনে হয়, আর ওনার সাক্ষাৎ আমাকে। থেমে গেল কৌরি, শব্দ করে হেসে ফেলল ইভান। বলল, বাহ, দারুণ উদাহরণ। তবে সেই মানুষটার সাথে সারা জীবন থাকা লাগলে তখন কি করবে, কিভাবে থাকবে? অজান্তেই শরীর শিরশির করে, গায়ের সমস্ত লোম কাটা দিয়ে উঠল। ওই মানুষটা আর সে অদৃশ্য ভঙ্গিতে শরীর ঝাড়া দিয়ে উঠল। কখনোই না। ভাবতে গেল নিজেকে কেমন নিজের নিঃশ্বাস নিজ হাতে বন্ধ করে ফেলার মতো মর্মর অনুভূতি হয়। ভাবনা মতোই তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে গড়গড় করে বলল, কখনোই থাকা লাগবে না আমার। ওই মানুষের যেদিকে পথ হয়, আমি যেন সেই পথের উল্টো দিকে যাত্রী হই। সব সময় আমার পথটা যেন উল্টো পথের হয়। সৃষ্টিকর্তার কাছে সবসময় এই দোয়া আমার। মুখ করুণ দশা করে ফেলল ইভান, গলা খাদে নামিয়ে বলল, তুমি এভাবে আমার আশা ভরসা মনটা ভেঙে দিতে পারো না ফুলগৌরী। আমি কনফার্ম করে নিয়েছি তোমাকে আমি আমার দাদা ভাইয়ের বউ বানাবো, আর তুমি তাতে অসম্মতি জানাতে পারো না কখনোই। আবারও সে জলদ গম্ভীর মানুষটাকে একবার ভাবল কৌরি। তার গম্ভীর কাট কাট মুখের আদল, সেই আদল কখনো সে হেসে কারোর সাথে কথা বলেছে কিনা সন্দেহ। তার চিহ্নমাত্রা অবলোকন কখনো চেহারায় প্রকাশ পায় না। ওই দাঁড়ালো ধীর চোখ সবসময় কেমন সুগভীর নজরে তাকিয়ে থাকে। কৌরির যে কবার ওই নজরে নজর পড়েছে, মস্তিষ্কের রক্ত ছলকে পায়ে নেমে গিয়েছে। আর ওই কণ্ঠস্বর যেখানে মিষ্টান্নতা বলে কোনো জিনিসই নেই, সে মানুষ আর সে। রক্ষা করো প্রভু, তরতরিয়ে বলল, অবশ্যই পারি। আর আপনার ওই ভাইয়ের বউ টিকবে না কখনো। কেমন অদ্ভুত মানুষ। আবারও হাসলো ইভান, হাসি মুখে প্রাণ উচ্ছল কণ্ঠে বলল, তুমি হলে গ্যারান্টি সহ 100% টিকে যাবে ফুলগৌরী। এমনিতেই ভিতরে ভিতরে তুফান বয়ে যাচ্ছে, তার মধ্যে এই ছেলেটার থামার নাম নেই। বিরক্তি হয়ে ভয় দেখিয়ে বলল, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ইভান ভাইয়া, আমি কিন্তু বড় মাকে বলে দিব। চুপসে গেল ইভান, মনও ভীষণ খারাপ হয়ে গেল। এ মেয়ে না গড়লে হবে কি করে? তার দাদাভাইয়ের জীবনে ফুলকৌরির মতো একটা শান্তশিষ্ট কোমল মনের মেয়ে যে খুব দরকার। কি হবে এখন? পাত্রী বেঁকে গেলে তো সব শেষ। অনেকক্ষণ চুপ থাকলো ইভান, তার মধ্যে কৌরির খাওয়া প্রায় শেষ। হঠাৎই কিছু ভেবে মুখে দুষ্টু হাসি ফুটলো ইভানের। আশেপাশের মানুষগুলো ফেলবে এমন করে কিছুটা হিসিয়ে বলল, আমি একটা সিক্রেট জানি ফুলকৌরী, শুনবে? ইভানের বলার ধরন থেকে আশ্চর্য হয়ে মুখ ফসকে বলে ফেলল, কি? দাদা ভাই তোমাকে চুরি করে করে দেখে। নিবান নামক আস্ত লোকটা মানে তার জন্য মারাত্মক বিষম। যেদিন থেকে এই লোকটার সাথে সাক্ষাৎ হয়েছে সেদিন থেকেই তার এই মর্মর বিষম লাগা শুরু হয়েছে। ইভানের কথা শুনে খালি গলায় বিষম খেলো কৌরি। পানি এগিয়ে দিল ইভান, সেটা খেয়ে অল্পের উপর দিয়ে ছেড়ে গেল। তবে ইভানের কথা মাথায় ঘুরপাক খেতে লাগলো। মানুষটা তাকে চুরি করে দেখে। তাকে চুরি করে দেখার কি হলো? তবে চুরি করে আর কোথায় দেখে? ওই মানুষটার পানে যে কয়বার তাকিয়েছে সরাসরি, মানুষটার ওই ত্রিশূল নজরে বিদ্ধ হয়েছে সে। আর সেই নজরটা সেই স্থির তার উপরই থাকে, এটাও অনুভব করেছে। তবে ভাবনা আর এগোতে পারলো না। তার আগে ইভান ফের বলল, ওই প্রথম আমি দাদা ভাইকে দেখলাম নিষ্পলক কারো দিকে মুগ্ধ নজরে তাকিয়ে থাকতে। তোমার দরজার সামনে পর্দার আড়ালে দাঁড়িয়ে ছিল দাদা ভাই। দেখেছিলাম আমি দাঁড়িয়ে থাকতে, তবে এতটাও গায়ে মাখাইনি। ক্লান্ত হয়ে পরীক্ষা শেষে বাড়িতে ফিরেছিলাম। বিষয়টা তাতেও অতটা গুরুত্ব দেয়নি। ভেবেছিলাম হয়তো কোনো কারণে দাদা ভাই ওখানে ওভাবে দাঁড়িয়ে আছে। তবে তার মুগ্ধ নিষ্পলক নজরটা আমাকে খটকা লাগিয়ে দিয়েছিল। তবে ক্লান্ত থাকায় বিষয়টা উপেক্ষা করে চলে গিয়েছিলাম আমি।
তুমি ও রুমে জায়গা করে নিয়েছো। বিষয়টা তখন আমি জানতে পারলাম না। পরে নাফিমের কাছ থেকে জেনেছি যে আমাদের বাড়িতে ফুলপরি নামক একটা শান্তশিষ্ট সুন্দর মেয়ে এসেছে, আর সেই মেয়েটার জায়গা হয়েছে ও রুমে। তখন আমি দুয়ে দুয়ে এক করতে পারলাম। তবে সত্যি বলছি, এর আগে দাদা ভাইকে ওভাবে কখনো কোনো মেয়ের দিকে তাকাতে দেখিনি আমি। বিলিভ মি, ফুল করি। ঝড় উঠে গেল গৌরীর দেহ মনে, উথাল পাথাল করে দেওয়া কালবৈশাখী ঝড়। তবে সেদিন যখন নামাজের বিছানায় চুপ হয়ে বসেছিল, তখন মনে হয়েছিল কেউ তাকে নীরব নজরে দেখছে। তারপর আশেপাশে দরজার সম্মুখে তাকাতে দেখলো কেউ নেই। করি মনে করেছিল তার মনের ভ্রম। তবে ইভান ভাইয়া যে বর্ণনা দিলেন, বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে তো ওই মানুষটা দাঁড়িয়েছিল সেখানে। রন্ধ্রে রন্ধ্রে টকবগিয়ে উঠল রক্ত, তুলপাড় শুরু হলো বুকের খাঁচাটার মধ্যে। গুলগাল নজরে ইভানের মুখের দিকে তাকাতে দেখলো সিরিয়াস মুখাভঙ্গিমা করে বসে আছে ছেলেটা। সবসময় সে দুষ্টুমি মুখাভঙ্গিটা তার নেই। তবে কি কথাগুলো আর ভাবতে পারলো না। এদিকে কলেজে যাবার সময়টা গড়িয়ে যাচ্ছে, সেদিকেও তার খেয়াল হুঁশ কিছুই নেই। ড্রয়িং রুমের মধ্যে স্থলে দাঁড়িয়ে ডাইনিং টেবিলে বসা ছেলে মেয়ে দুটোকে শান্ত নজরে কিছু সময় অবলোকন করলো নিবান। তখন রেগে মেগে বের হয়ে গাড়িতে গিয়ে বসতে দেখলো গাড়ির চাবি আনেনি সে, সাথে ফোনটাও। আগে কখনো প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নিতে ভুলতো না সে, কিন্তু এখন অনায়াসে ভুলে যায়। ইদানিং ভুলে যাওয়ার রোগ হয়েছে তার মন মস্তিষ্কে তো আগে শুধু সে আর নিজের প্রয়োজনীয় ভাবনাগুলো ছিল, এখন সেখানে বাধা বেঁধেছে অন্য কেউ। মস্তিষ্কের নিউরনে ডালপালা গজিয়ে ছড়িয়ে বাসা বেঁধেছেন এক জাদুকারিণী। না ভুলে উপায় আছে কি? অথচ সেই জাদুকারিণী তার জাদু ছড়িয়ে বেখবর তপ্তশ্বাস ফেলল নিবান। সে চাবি আর ফোন নিতে এসে দেখলো কি সুন্দর গল্পে মেতে আছে ডাইনিং টেবিলে বসা দুজন। অথচ সে সামনে গেলে যত সমস্যা শুরু হয়ে যায় সে জাদুকারিণীর। গৌরীর উপর রাগ তীর করে বেড়ে গেল নিবানের। রাগে হনহনিয়ে চলে গেল সে। ডালিয়া বেগমকে ডেকে পাঠালেন জাহিদ সাহেব। 4 ভাইয়ের একমাত্র বোন ডালিয়া বেগম। বাবা মা ছাড়াও সেই সুবাদে ছোট থেকেই সবার ভীষণ আদরের তিনি। ভাইদের তো অতি আদরের। এই অতি আদরে মানুষ হওয়া ছোট থেকে কিছুটা গর্বী স্বভাবের তিনি। নিজের ভুল ত্রুটি আমলে নেন না, অন্যের ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেন। আর ত্রুটি পেলে খোঁটা দিয়ে কথা বলতে দুবার ভাববেন না। শুধু নিজে আর নিজের মেয়ে বাদে আপন পরও ছাড়েন না। জাহিদ সাহেব ডাকতেই চট জলদি পায়ের না এগুলো ধীরে ধীরে ভাবুক মনে ভাইয়ের ঘরের দিকে এগোলেন। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করতেই দেখলেন সেখানে ভাই দুজনেই আছে। রুমে ঢুকতে পরিস্থিতি বুঝে ভাইয়ের পাশে গিয়ে বসলেন, ফের আহ্লাদি গলায় শুধালেন, আপনার শরীর কেমন আছে ভাইজান? জাহিদ সাহেব বরাবরই গম্ভীর স্বভাবেরই মানুষ, স্বভাব মতো গম্ভীর গলায় বললেন, আলহামদুলিল্লাহ ভালো। তোমার ওদিকের কি খবর? যদিও প্রশ্নটা করতে চাননি জাহিদ সাহেব, তবে বাধ্য হয়ে প্রশ্নটা করলেন। বোন তো, সে যেমনই হোক তার ভালো মন্দের খোঁজখবর রাখা তো ওনার কর্তব্য দায়িত্ব। আলহামদুলিল্লাহ, সব ঝামেলা মিটিয়ে এসেছি। আমার ছেলে সন্তান নেই, শুধু মেয়ে বলে জানি। জায়গার হিসাব নিকাশের কম দিতে চেয়েছিলে ওরা। আমি ডালিয়াকে ছেড়ে দেওয়ার পাত্রী নাকি? দিবার বাপে যে সম্পত্তির ভাগিদার, সব হিসাব কিতাব করে গুছিয়ে নিয়েছি। সাথে এক চাচা শ্বশুরের ছেলে কাছে বিক্রি করার ব্যবস্থা করে এসেছি। এসবে কোনো দরকার ছিল না, কিন্তু তুমি অযথা ঝামেলা করলে। আর ছেলে সন্তান না থাকলে, শুধু মেয়ে সন্তান থাকলে নিজের ভাইনা সম্পত্তির ভাগিদার হয়ে যায় অন্য ভাইয়েরা। সেই সূত্রে মেয়েরাও সম্পত্তি কমই পায়। তাই বলে ওরা আবার এতিম মেয়েকে বঞ্চিত করবে? তা আমি হতে দেই কী করে? আমার মেয়ের ভাগটা আমি কড়াই গন্ডায় বুঝে নিয়েছি, এক তেল ছাড় দেইনি কাউকে। বোনের এই খেয়ালিপনায় মনে মনে বিরক্ত হলো, চোখে মুখে সেটা প্রকাশ করলেন না জাহিদ সাহেব। সেদিকে আরও কথা বাড়ালেন না। অযথা যুক্তিতর্ক বাড়বে, যতই বোঝান না কেন কাজ হবে না। নিজে যা বুঝবে সেটাই করবে। তাই যেটা বলার জন্য বোনকে এখানে ডাকলেন সেটা বলার জন্য মন স্থির করলেন। এক পলক দেখে নিলেন নিজ মনে আলমারির মধ্যে কিছু ঘাটতে থাকা নিহারিকা বেগমকে, ফের বললেন, যে মেয়েটাকে এই বাড়িতে দেখছো সে এই বাড়ির আশ্রিতা নয়,
আমার খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষীর মেয়ে, যার সাহায্যে তোমরা ভাইজান সসম্মানে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছ। তাই তাকে কখনো ছোট করে কথা বলো না, বাঁকা নজরে দেখো না। আমি কিন্তু সেটা কখনো মেনে নেব না। মেয়েটা আমার কাছে এক প্রকার আমানত স্বরূপ। সেই আমানতের শারীরিক বা মানসিক কোনো খেয়ামত আমি বরদাস্ত করব না, বিষয়টা খেয়াল রেখো। অনাকাঙ্ক্ষিত অপমানে মুখাবয়ব থমথমে হয়ে গেল ডালিয়া বেগমের। রোশানুল নজরে একবার নিহারিকা বেগমকে দেখলেন। তিনি এক মনে আলমারি খুলে কিছু একটা করছেন। আলমারির সামনে দাঁড়ানোতে দেখা যাচ্ছে না মূলত তিনি কি করছেন। তবে ডালিয়া বেগম বুঝে ফেললেন ভাইজানের কানে কথা কে ঢেলেছে। মনে মনে ভীষণ ক্ষুদ্র হলেন নিহারিকা বেগমের উপর, তবে চেয়েও মুখে কিছু প্রকাশ করতে পারলেন না। ভাবির কান ভাঙাতে ভাইজান ডেকে এনে ঠান্ডা মাথায় অপমান করলেন। বিষয়টা আরও গায়ে লাগলো ওনার। জাহিদ সাহেব ফের বললেন, তোমরা মেয়ের কথা ভাবো, তার সংসার কি করে টিকিয়ে রাখা যায় সেটা চেষ্টা করো। অযথা অন্যের খাওয়া পড়ার থাকার হিসাব পেশার না নিয়ে মেয়ের বিষয়ে পেশার নাও। সংসার ছাড়া মেয়েটা কতদিন এখানে পড়ে আছে তার ভালো মন্দের খোঁজখবর নাও। কত মানুষ কত কিছু বলছে, সেটা থেকে মেয়েটাকে বাঁচাতে তার জীবনের একটা ভালো মন্দ সিদ্ধান্ত যাও। অন্যের বিষয়ে খেয়ালই না হয়ে মেয়ের বিষয়ে খেয়াল হও, তাতে আগে তোমারই ভালো হবে। সিয়ামের বাবা মা আসতে চেয়েছিল তাদের বৌমাকে নিয়ে যেতে। তোমার মেয়ের সিদ্ধান্ত নিয়েছি সেখানে থাকবে না। তুমি থাকতে তোমার মেয়ের সিদ্ধান্তে আমি মতামত রাখব, সেটা তো ভালো দেখায় না, উচিতও নয়। তুমি অসন্তুষ্ট হতে পারো বিধায় তুমি বাড়িতে নেই জানিয়ে তাদের আশাটা আটকে রেখেছি। এসেছো, মেয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নাও। সেও তো প্রাপ্তবয়স্ক মেয়ে, নিজের ভালো মন্দ সব বুঝে তার আছে, আর তুমিও তার মা। ভেবে চিন্তে সিদ্ধান্ত জানাও। আমি তাদেরকে আসতে বলি। একটা মীমাংসে তো যাওয়া উচিত। এভাবে ঝুলন্ত অবস্থায় সম্পর্ক রাখা ঠিক নয়, আর এভাবে তো জীবনও চলতে পারে না। ডালিয়া বেগম নিজের অপমানিত হওয়া বিষয়টা বাদ দিয়ে এবার মেয়ের জন্য ভাবতে বসলেন। মেয়েকে এত করে বোঝালেন অথচ কাজ দিল না। পুরুষ মানুষের ওরকম একটু চারিত্রিক সমস্যা থেকেই থাকে, তাই বলে রাজপুত্রের মতো বর প্রাচুর্যে ঘেরা সংসার ছাড়তে হবে নাকি? নিবানের ভূত আবার চেপেছে মাথায়, যেটা মেয়ে ওনার কাছে প্রকাশ করতে চাইছে না। মনে মনে এবার মেয়ের প্রতি ভীষণ ক্ষুদ্র হলেন। নিবানকে ভেবে যদি মেয়ে নিজের পাহাড় সমতুল্য অর্থবিত্তের সংসার ছাড়তে চায় তা কখনই হতে দেবেন না। সময় গড়াতে থাকলো, আর আস্তে আস্তে নিজেকেও সেই সময়ের সাথে সাথে মানিয়ে নিতে থাকলো কৌরি। এখন এ বাড়িটা তার খুবই পরিচিত জায়গা, সাথে বাড়ির মানুষগুলোও, আর সবাই তাকে প্রচণ্ড ভালোবাসে। বিদায় এত তাড়াতাড়ি বাড়ির মানুষগুলোর সাথে সহজ হতে পেরেছে, সে মিশতে পেরেছে আর নিজেকেও মানিয়ে নিতে পেরেছে। সময়টা শুক্রবার বিকাল। শুক্রবার মানে বাড়িতে একটা আলাদা হইচই থাকে, তবে এ বাড়িতে বিশেষ কিছু মানুষের জন্য সেই হইচই আড্ডা দুষ্টিমি না থাকলেও শুক্রবারের দিনটা বিশেষভাবে কেটে যায় এ বাড়ির বাচ্চা পার্টিগুলোর। তারা নিজেদের মতো স্পেশাল করে নেয় শুক্রবারের দিনটা। ছাদে দাঁড়িয়ে নাচের প্রিপারেশন নিচ্ছে মনতা আর মান্যতা। দু বোন বেশ ভালোই নাচে। এর আগে কৌরি দেখেছে ও একবার, দর্শক হিসাবে আছে। সে আর নাফিম দর্শক হিসাবে। নাফিম শুধু দাঁড়িয়েই নেই, ইভানের কাছ থেকে ফোন এনে ভিডিওর কাজে লেগে পড়েছে। আজ ছোট দাদাভাইয়ের ফোনটা বাগে পেয়েছে। কত ইনিয়ে বেনিয়ে ফোনটা নিয়েছে গেম খেলার জন্য, অথচ গেম খেলার তার হলো না। ছাদে এসে দেখলো বোনেরা সব সেজে গুজে নাচের জন্য রেডি হচ্ছে, আর কি মান্যতা আপুর ফোনে গান চলছে। তার হাতে ছোট দাদাভাইয়ের ফোনটা দেখে ঘ্যান ঘ্যান শুরু করলো ভিডিও করার জন্য। নাফিমও বাধ্য হয়ে গেম খেলা বাদ দিয়ে ভিডিওর কাজে ব্যস্ত হয়ে পড়লো। না হলে অন্য সময় মান্যতা আপুর ফোন চাইলেও তাকে দেবে না। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল ডানা মেলে রে, ময়না রে যাব তোর পিছু পিছু ডানা মেলে রে। আকাশে বেশে চল রূপকথার দেশে চল, ওই দেশে ভাতপগর পার হয়েতে পান্তর, সাত সাগর 13 নদী পিছনে ফেলে। গানটার সঙ্গে পায়ে পা মিলিয়ে মেয়ে দুটো দারুণ নাচতে থাকলো। মুগ্ধ হয়ে তা দেখলো কৌরি। মনে পড়ে গেল প্রিয় বান্ধবীটার কথা।
তার স্কুল অ্যান্ড কলেজে জীবনের ঘনিষ্ঠ বান্ধবী ছিল বিথি। মেয়েটার বাড়িটা তাদের বাড়ি থেকে কিছুটা দূরে। বিথিও খুব সুন্দর করে নাচতে পারত। কৌরি কলেজ ছাড়া তো সেভাবে বাড়ির বাইরে বের হতো না। দাদিয়াপাও বিশেষ নিষেধাজ্ঞা ছিল, তাই মেয়েটা সময় পেলে তার কাছে চলে আসতো। দুজনে মাতিয়ে গল্প করত, আড্ডা দিত, মাঝে মধ্যে গান ছেড়ে রুমের মধ্যে নাচতো। মেয়েটার কাছ থেকে মোটামুটি নাচটা শেখা কৌরির, তবে মেয়েটা নাচতে পারত প্রফেশনালদের মতো। বান্ধবীটা তার এখন কেমন আছে কে জানে। এখানে আসার পর আর কখনো কথা হয়নি বলতে সুযোগ হয়নি। যদি একটা নিজস্ব ফোন থাকতো তার, তবে অবশ্যই সে খোঁজখবর নিতেও রাখতো। কি ভাবছো? গান শেষ হতেই নাচ থামিয়ে কিছুটা হাঁপিয়ে কথাটা জিজ্ঞেস করলো মান্যতা। কৌরির যেন হুঁশ এলো, মৃদু হেসে বলল, তেমন কিছু না আপু, আপনি কিন্তু দারুণ নাচতে পারেন। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, জানেন, সেও আপনার মতো দারুণ নাচতে পারতো। ছোটবেলায় শখ করে নাচ শিখেছিল, স্কুল প্রোগ্রামও করেছে বেশ। তবে বড় হওয়ার পর বাড়ির কড়া নিষেধাজ্ঞা আছে, বাহিরে কোথাও নাচের পারমিশন নেই, বিশেষ করে দাদাভাই আর মায়ের। এক গাল হাসলো মান্যতা, হাসিটা যেন অমায়িক মানায় ওই ফর্সা মুখে। বলল, তাই আমাকে দেখিয়ে তবে বান্ধবীর কথা মনে পড়ে গেল? আপু, স্বভাবেও আপনার মতো মিশুকে, আর ভারী মিষ্টি সে। নাম কি তোমার বেস্ট ফ্রেন্ডের? উচ্ছল গলায় কৌরি বলল, নাজিয়া বিথি। খুব সুন্দর নাম। কথা বলতে ইচ্ছে করে না তার সাথে? নিশ্চয়ই তাকে মিস করছো খুব। হঠাৎই হাস্যজল মুখ আদর নেমে এলো কৌরির, মন খারাপ হয়ে গেল। বলল, খুব মিস করি, আর কথাও বলতে ইচ্ছে করে খুব খুব। ছাদের এক পাশে ঘেঁষে করা সিমেন্টের তৈরি বসার স্থান, সেখানে বসা কৌরির পাশে গিয়ে বসলো মান্যতা। কোমল গলায় বলল, মন খারাপ করো না। তার নম্বর জানা থাকলে আমার ফোন থেকে কথা বলে নিও, অথবা তার কোনো ফেসবুক আইডি থাকলে আমার আইডি থেকে রিকোয়েস্ট দিও, যোগাযোগ করো। আর মাকে বলে আমি তোমার ফোনে ব্যবস্থা করে দেব। হুট করে মান্যতাকে জড়িয়ে ধরল কৌরি, ফের বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আর আমার ফোন লাগবে না, আপনার ফোন থেকে মাঝে মাঝে একটু কথা বলতে দিলেই হবে। খুশি হলো মান্যতা। এই মিষ্টি মেয়েটার মুখের দিকে তাকালে তার ভীষণ মায়া হয়। কি আদরে একখানা মিষ্টি সুন্দর মুখ, চাল চলন আদব কায়দার বাড়ি সভ্য মেয়েটা। কোনো কিছুতে উগ্রতা নেই, বাড়াবাড়ি নেই, অথচ এই বয়সে সে কত জেদ, কত বাড়াবাড়ি করেছে। অবশ্যই এখন অনুতপ্ত হয় সেগুলোর জন্য, আর মনে মনে দাদাভাইকে ধন্যবাদ জানায়। তখন যদি দাদাভাই কড়া হতে শাসন না করতো কতটা বিগড়ে যেত সেটা সেই কলেজে জীবনের কিছু বন্ধু বান্ধবদের এখনকার পরিস্থিতিতে জানলে বোঝা যায়। যাই হোক, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। এইভাবে কাজ হবে না। আমরা নাচছি, তোমাকেও আমাদের সাথে নাচতে হবে। তোমার প্রিয় বান্ধবী যখন নাচতে পারে, নিশ্চয়ই তোমাকেও শিখিয়েছে। অল্প স্বল্প হলেও তুমিও নিশ্চয়ই জানো, তাতেই চলবে। চলো আমরা একসাথে নাচবো সবাই। মান্যতা উঠে দাঁড়িয়ে কৌরির হাত চেপে ধরতে কৌরি বলল, আপু, আমি আপনাদের মতো নাচতে পারি না, প্লিজ আপু। মান্যতা কিছু বলতে যাবে তার আগেই মনতা বলল, আপু, কৌরি আপু নাচতে না পারলেও খুব ভালো গান গাইতে পারে। ওনার গানের গলা বেশ, আমি শুনেছি। লজ্জা পেল কৌরি, লজ্জালু গলায় প্রতিবাদ করে বলল, মোটেই না, আমি মোটেই ভালো গান গাইতে পারি না। ওরকম গুনগুন করে গান সবাই গাইতে পারে। মান্যতা মৌনতা কেউ ছাড়লো না, এমনকি নাফিমও নাচরবান্দার মতো চেপে ধরল ওকে। গান গাইতে স্বীকার না করা পর্যন্ত কেউই ছাড়লই না। বাধ্য হয়ে গান গাইতে স্বীকারোক্তি জানাতে হলো তাকে। কৌরিকে গান গাইতে স্বীকার হতে দেখে সবাই চুপচাপ বসে পড়ল। লজ্জা পেল কৌরি, তবে বিমুখ করলো না, চোখ বন্ধ করে গলায় সুর তুলল, আর সেটাও ভিডিও করলো নাফিম। ঝিরে 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 বৃষ্টি পড়ে মনেরও ঘরে, শন 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 বাতাস বহে মনেরও টানে, মনে পড়ে না বলা সে কথা, বারে বারে আরো বারে লুকানো ব্যথা। ঝিরি 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 বৃষ্টি পড়ে মনেরও ঘরে, শন 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 বাতাস বহে মনেরও টানে, মনে পড়ে
না বলা সে কথা, বারে বারে আরো বারে লুকানো ব্যথা। চোখের কার্নিশ বেয়ে নোনা জল বয়ে গেল কৌরির, দেখলো সবাই। তবে কি বলবে ভুলে গেল। মেয়েটার গানের গলা সত্যিই বেশ। ধীরে সুস্থে চোখ খুলে হাসলো কৌরি, দুহাতে ফটাফট চোখ মুছে নিল। সেটা থেকে পরিস্থিতি সহজ করতে মান্যতা কৌরির হাত চেপে ধরে বলল, চলো একসাথে তিনজন মিলে একটা নাচ দিই, যেমন হয় হোক। কৌরির বারবার না স্বীকার করলো। এবারেও কাজ হলো না। বাধ্য হয়ে কোমরে ওড়না বেঁধে গানের সাথে তাল মিলিয়ে মান্যতার সাথে পায়ে পা মিলিয়ে নাচতে হলো তাকে। রাতের খাবারের পর নিজের আরামদায়ক বিছানায় হাত পা এলিয়ে দিয়ে ফোন নিয়ে বসলো ইভান। গ্যালারিতে ঢুকতেই দেখলো অসংখ্য ভিডিও আর পিক। এটা নিশ্চিত নাফিমের কাজ। বিকালবেলা কত ইনিয়ে বিনিয়ে ফোন নিয়ে কি সব আলতু ফালতু ভিডিও করেছে। সাথে ছাদের ফুল গাছ, কোনো কিছুর পিক তুলতে বাকি নেই। সাথে মৌনতার মান্যতার ছবিতে ভরা। বিরক্তি নিয়ে একের পর এক পিক ডিলিট করতে গিয়ে দেখলো দুই একটা কৌরির পিকও আছে। কৌরির পিকগুলো ডিলিট করতে থাকলো। দুটো পিক থাকতে হঠাৎ মনে হলো কৌরির পিক তার ফোনে। তারপর মনে হলো নাফিম কি ভিডিও করেছে। ভিডিওগুলো দেখতে মন মস্তিষ্কে দুষ্টুমি খেলো তার। অদরে কোন প্রসারিত হলো বাঁকা হাসিতে। মুহূর্তেই হোয়াটসঅ্যাপে ঢুকলো সে। কাঙ্ক্ষিত নাম্বারটা নজরে পড়তে বেছে বেছে দুটো ভিডিও সঙ্গে সঙ্গে সেন্ড করে দিল, সাথে একটা পিকও। টিক চিহ্নের গোলাকার চিহ্নটা মুহূর্তে হালকা কালো রঙে ভরাট হয়ে যেতে মুখের হাসি চওড়া হলো তার। দাদাভাই লাইনে আছে, একটু পরে পিক আর ভিডিও ডিলিট করে দিয়ে মেসেজ দেবে সে। সরি দাদা ভাই, ভুল করে চলে গেছে। ল্যাপটপে অফিসিয়াল কাজ করছিল নিবান। হঠাৎ ল্যাপটপের পাশে রাখা ফোনটা মেসেজ নোটিফিকেশন আসতেই জ্বলে উঠল। গুরুত্ব দিল না, এক মনে কাজ করে চলল। ফোনের আলো নিভে গেল। বেশ কিছুক্ষণ পরে ফোনে একটা আননোন নাম্বার থেকে লম্বা মিসড কল আসায় মনোযোগ ফোনে হাত দিতে বাধ্য হলো নিবান। ফোনটা হাতে তুলে নাম্বার দেখলো, চেনা পরিচিত নয়, তবে কে দিল। কিছু সময় অপেক্ষা করে দেখলো আর কল দিচ্ছে না, হবে হয়তো রং নাম্বার। ফোনটা রেখে দিতে গিয়ে দেখলো ইভানের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ। ইভান তো কখনো তাকে নক বা কল করে না। নম্বরটা সেভ থাকায় হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আছে, তবে বিশেষ কথা হয় না কখনো। তবে আজ কি কারণে মেসেজ দিল, আর কি মেসেজ? কৌতূহলবশত হোয়াটসঅ্যাপে ঢুকলো নিবান। বিকালের নরম আলোতে হাঁটু সমান চুল ছেড়ে রাখা এক মায়াবিনী হরিণী এলো কেশী কন্যা। দুধে আলতা গায়ে হালকা কলাপাতা রঙের ড্রেসটা সোনালি আদ্রের মতো জ্যোতি ছড়িয়েছে। মায়া মায়া মিষ্টি একখান লাবণ্যময়ী মুখ, ডাগর ডাগর আখি জোড়া দিয়ে দূরের কিছু যেন এক মনে দেখে চলেছে সে। রক্তিম চিকন ঠোঁটের কোণে ঝুলে আছে মিষ্টি হাসি। সুগভীর নজর স্থির হয়ে গেল পিকচারটায়। সাধারণ একটা পিক, অথচ নিবানের নজর মুগ্ধতায় ছেয়ে গেল। মন শান্তি পেল। ছবির দিকে নির্বিশেষে তাকিয়ে থাকতেই হঠাৎই হাত লেগে গেল, ভিডিও অন হয়ে গেল। মুহূর্তেই মিষ্টি স্বরের গানের ভিডিওটা চলতে শুরু করলো। গানের অর্ধ পর্যন্ত শুনতে পারলো না, তার মধ্যে ভিডিও ডিলেট, সঙ্গে সঙ্গে পিকও। মুহূর্তে এলোমেলো হয়ে গেল নজর। তোলপাড় শুরু হলো শক্তপোক্ত বুকটার ভিতরটায়। প্রস্ত হাতে বারবার ইভানের হোয়াটসঅ্যাপ আইডির ভিতর বাহির করতে থাকলো, কাজ হলো না। কিছুক্ষণ বাদে ইভানের মেসেজ এলো, সরি দাদা ভাই, ভুলে তোমার আইডিটাতে ওগুলো চলে গেছে। মেসেজ অকারণে প্রচণ্ড রাগ হলো নিবানের। না চাইতো ইভানের প্রতি মনে মনে বেশ ক্ষুদ্র হলো সে। এগুলো আজ বিকালের ভিডিও আর পিক, সেটা বেশ বুঝতে পার। তবে সারা বিকাল ইভান ঘুমে কাটিয়ে সন্ধ্যার পরে গিয়ে উঠল। মা এই নিয়ে কত চেঁচামেচি করলো। সারা সপ্তাহে শুক্রবারের জমা নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। নামাজ নিয়ে কত কথা শোনানো। সে ছেলে তার ফোনে এসব ভিডিও করলো কখন, আর কাকেই বা দিতে গিয়ে তার আইডিতে এলো। ফাজলামো করছে ছেলেটা তার সাথে। তবে কি ইভান বুঝে গিয়েছে তার দুর্বলতা, নাকি সে যেটা বলেছে সেটাই ঠিক? মনের হাজার ভাবনা জলে ফেলার মতো ডুবিয়ে দিল নিবান। ওই পিকটা তার চাই, সাথে ভিডিওগুলো। একটা অর্ধ দেখলো, আরেকটা তো দেখতেই পেল না। সবগুলো তার চাই মানে লাগবেই, না হলে এই ভিতরে বয়ে যাওয়া ঝড় শান্ত করবে কি করে? তবে এখন যদি ফর্মালিটি বাদ দিয়ে ইভানকে বলে ভিডিও সহ পিকটা দিতে, ওই ফাজিল ছেলেটা
তার পিছু লাগতেও ছাড়বে না। আবার যদি ইভান সত্যি সত্যি কৌরিকে পছন্দ করে থাকে তবে বিষয়টা কেমন দেখাবে, ভীষণ বাজে। এখন কি করবে সে? জোরে জোরে কয়েকবার শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। বাহিরে নিজেকে ধাতস্থ করতে পারলো, ভিতরটাকে কিছুতেই শান্ত করতে পারলো না। মন বসালো ল্যাপটপে, কিন্তু কাজ পাগল ছেলেটা তাতেও মন বসিত করতে পারলো না। মন মেজাজ হঠাৎই উগ্র হয়ে গেল তার। ইভানের রাগ দেখালো ল্যাপটপের উপরে, ছুঁড়ে মারলো সেটা বেডের অন্যত্রে। বেডের নিচে গিয়ে পড়লে জিনিসটা হয়তো গুড়িয়ে যেত এতক্ষণে। উঠে দাঁড়ালো সে, বেশ কিছু সময় হাফসাপ করলো। কিছু একটা ভেবে রুমের বাইরে পানে পা বাড়ালো সে। থামলো মান্যতার রুমের সামনে গিয়ে। দ্বিধান্বিত হয়েও দরজা নক করলো দুবার। তৃতীয়বার নক করার আগেই দরজা খুলে গেল। এই সময় দাদাভাইকে নিজের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো। প্রশ্ন করলো, কিছু বলবে দাদাভাই? ফোনটা মোটেই দিতে চায় না মান্যতা, কারণ তো অনেক, তবে এমন একজন ব্যক্তি চেয়েছে, না তো তার মুখ দিয়ে কখনো বের হবে না। ভীষণ কান্না পেল মান্যতার। সবকিছু বাদ ফ্রেন্ডদের সাথে চ্যাটিংগুলো যদি দেখে দাদাভাই, তাহলে তো ইন্নানিল্লাহি। তবে এত রাতে তার ফোনের কি প্রয়োজন পড়লো এটা বুঝে আসলো না তার। মন খারাপ করেও হাতের ফোনটা বাড়িয়ে দিল দাদাভাইয়ের দিকে। ফোনটা হাতে নিয়ে নিবান বলল, 5 মিনিট পরে দিয়ে যাচ্ছি। মাথা নাড়িয়ে সম্মতি দিল। মন বলল ফোনটা এখন দিয়ে যেতে, তবে মুখ দিয়ে তা কখনো বলা হবে না। নিবান নিজের ঘরে চলে এলো। নিবান রুমে ঢুকতে পাশের রুমের পর্দার ফাঁক থেকে বেরিয়ে এলো ইভান। মুখ তার দুষ্টি মিষ্টি হাসি। মান্যতার রুমের সামনে এগিয়ে গেল সে। মান্যতাকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এমন মুখ করে দাঁড়িয়ে আছিস রে? তোর 7 রাজার ধন দৌলত দাদা ভাইয়ের হাতে তুলে দিয়েছিস মনে হচ্ছে। মান্যতা মন খারাপ করে বলল, সেই রকমই তো। নিশ্চিত থাক, আজ দাদা ভাইয়ের তোর 7 রাজার ধন দৌলত চেক করার সময় নেই। তার কাজ সমাধান হয়ে গেছে, তুই ফোন পেয়ে যাবি। কপাল কুঁচকে ইভানের মুখের দিকে তাকালো মান্যতা। সেটাকে গুরুত্ব না দিয়ে নিজের ড্রয়িং রুমের দিকে এগোলো ইভান। একটু পর দাদাভাই বের হবে মান্যতার ফোন দিতে। তাকে আরও একটু না জ্বালালে হয়। ড্রয়িং রুমে থেকে নজর রাখলো ইভান কখন দাদাভাই বের হয়। নিজের কাজটা যত সম্ভব কমপ্লিট করে নিয়ে মান্যতাকে গিয়ে ফের ফোনটা দিয়ে আসলো নিবান। নিবানকে নিজের রুম থেকে বের হতে দেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকলো ইভান। রাত বিরাতেও গলা ছেড়ে গান ধরল, জ্বলে পুড়ে মরার মতো যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম। একই লাইন বারবার গাইতে গাইতে নিজের রুমে চলে গেল ইভান। নিজের কাজের জন্য ভিতরে ভিতরে এমনিতেই কেমন দ্বিধাবোধ, অপ্রস্তুত কাজ করছিল নিবানের। তার উপর ইভানের এই গানের কলি তাকে আরও অপ্রস্তুত করে দিল। মান্যতার হাতে কোনো রকমে ফোনটা দিয়ে চলে গেল সে। দুই ভাইয়ের এই অদ্ভুত কথা কাজে কেমন কেমন লাগলো মান্যতার। তবে প্রশ্ন করবে কাকে সে? মান্যতার রুমে ছিল কৌরি, সেখান থেকে নামছিল। সিঁড়ির মাথায় এসে হঠাৎ ড্রয়িং রুমের দিকে নজর যেতেই থমকে গেল সে। সিঁড়ির প্রথম ধাপে ফেলা পা জোড়া তড়িৎ গতিতে উঠিয়ে পিছিয়ে সরতে গিয়ে বলিষ্ঠ শক্তপোক্ত একটা বুকের সাথে ধাক্কা খেলো। সামনে হুমড়ে পড়ার আগে পিছনের মানুষটার হাত জোড়া আঁকড়ে ধরল তার কোমর। সেদিকে যেন তার খেয়াল নেই। ড্রয়িং রুমে বসা মানুষ দুটোকে সে স্থির নজরে দেখতে থাকলো। এরা দুজন এখানে কি করছে? নিজের সাথে আঁকড়ে নেওয়ার পরও যখন কৌরির কোনো প্রতিক্রিয়া অনুভব করলো না, তখন কৌরির নজর লক্ষ্য করলো নিবান। ড্রয়িং রুমে বসা মানুষ দুটোকে কেমন চেনা চেনা লাগছে তার। কোথাও যেন দেখেছে। হ্যাঁ, মনে পড়েছে, কৌরির চাচা আর চাচাতো ভাই সে, যে কৌরিকে সেদিন এখানে আসতে না দেওয়ার জন্য খুবই উগ্র আচরণ করেছিল। সেদিন ছেলেটার আচরণে নিবান বেশ বুঝেছিল কৌরির প্রতি ছেলেটার দুর্বলতা আছে। না হলে আরও অনেক কাজিন ভাই বোন থাকতেও ওই ছেলেটা কেন এতটা ডেসপারেট আচরণ করেছিল। আজ আরও ভালোভাবে অনুধাবন করতে পারছে কিসের যেন একটা রাগ, যেটা কৌরির প্রতি ভিতরে ভেতরে একটু একটু করে জন্মেছে। সেটা যেন ড্রয়িং রুমে বসা ছেলেটাকে দেখে আরও চড়া হলো নিবানের। গম্ভীর গলায় বলল, নিজের মায়ার জাদুতে আর কাকে কাকে বশীভূত করে রেখেছ? আর কে কে বলি হয়েছে সেই জাদুতে?